ম্যাম টেস্টের জন্য আপনি যে ৭৬টি এমসিকিউ বাছাই করেছেন সেগুলো দিয়ে দেন না আমাদেরকে। এমন অনেক কমেন্ট আমি দেখতে পাচ্ছি। তোমাদের জন্য আমি ৭৬টি এমসিকিউ থেকে সেরা বাছাই করা ২৬টি এমসিকিউ নিয়েছি। এই ২৬টি এমসিকিউ করলে ইনশাল্লাহ তুমি ১৫টি এমসিকিউ কমন পাবে, কেউ ১৮ কেউ ২০টা পাবে, ১৫ থেকে ২০টা এমসিকিউ কমন পেয়ে যাবে। আমি সবগুলো তো দিব না, কারণ এটা হচ্ছে আমার কোর্সের প্রাণ। সো আমি তোমাদের জন্য অর্ধেক দিলাম, ঠিক আছে? ২৬টা দিলে ইনশাল্লাহ ১৫টা তোমরা কমন পেয়ে যাবে। এই ভিডিওর কমেন্ট বক্স খোলা রইল এবং পরীক্ষা দিয়ে আইসা কতটুকু কার্যকরী হয়েছে এবং ক্লাস কেমন লাগলো বা পরীক্ষায় কতটুকু কমন পেয়েছো অবশ্যই জানাবে। এইটুকু নিশ্চয়ই জানো, ক্লাসভেল যখন কিছু দেয় দায়িত্বের সাথে দেয়, এবং ক্লাসভেল তোমাদেরকে নিয়ে কখনোই ডালে ডালে ঘুরায় না যে হ্যাঁ আমি তোমাকে ৫ ঘন্টা ৬ ঘন্টা ১০ ঘন্টার ভিডিও দিলাম। না, আমি যা কিছু দিব একদম গুছানো এবং অসাধারণ কিছু দিব। তোমাদের যাত্রাটা শুভ হোক আমি দোয়া করি। আশা করি টেস্টের পরে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে এবং বেশ আরও বেটার কিছু করার জন্য ক্লাসভেলের সঙ্গে তোমার যাত্রা শুরু হবে, কারণ আমরা এরপরে রিভিশন কোর্স নিয়ে আসবো টেস্টের পরে, এবং টেস্ট পেপার সলভ কোর্স একসাথে, 2টা রিভিশন উইথ টেস্ট পেপার সলভ। ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে ক্রমজোরের অঙ্ক, এগুলো খুব সহজেই আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো। আমি তোমাদেরকে একদম প্রথমে এখানে এক্স ও ওয়াই, মানে এটা একটা দুই চলক এক্স আর ওয়াই, এই পাশ থেকে একটা জোড় নিব আর ওই পাশ থেকে একটা নিব, প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা। তো এইভাবে করে এখানে জাস্ট একটু তুলেছি এক্স মাইনাস 2y ইকুয়াল 1, 3x প্লাস 2y ইকুয়াল 19। ঠিক আছে? এবার এটাকে তোলার যে এবার এটাকে ক্যালকুলেটরকে রেডি করব। তো ক্যালকুলেটরকে রেডি করার জন্য প্রথমেই আমি মুডে চাপ দিলাম। মুডে চাপ দেওয়ার পরে 8টা অপশন খুঁজে পাবো। COM, হ্যাঁ, STAT, EQN, তো কমপ্লেক্স, হ্যাঁ, আরও অনেক কিছু আছে এখানে, বেজ, তো ম্যাট্রিক্স, হ্যাঁ, টেবল। তো এগুলোর মধ্যে 5 নম্বর EQN, ইকুয়েশন যেটা 5 নং, ওইটাতে আমি ক্লিক করব। এই 5, বাস 5 দেওয়ার পরে এবার এখানে 4টা অপশন আছে। আমি কি নিয়ে কাজ করতে চাই? আমার চলক এখানে, মানে এখানে মান এখানে কেমন আসতেছে, পদ কয়টা? 3টা। অর্থাৎ এই পাশে এক্স ওয়াই ইকুয়াল দিয়ে ওই পাশে একটা, এই পাশে মানে 2টা পদ, ওই পাশে একটা পদ। তো এটা প্রথমেই দেখতে পাচ্ছি, প্রথমে ANX BNY ইকুয়াল CN, অর্থাৎ প্লাসের এই পাশে 2টা পদ, কোনো উপরে চলক টলক, উপরে কোনো পাওয়ার নাই, হ্যাঁ, মানে উপরে কোনো ঘাত নাই, আর এই পাশে হচ্ছে ইকুয়ালের এই পাশে, তার মানে এটা 1 নং। তো এটা দেখতে এটার মতো মিলে গেছে, যারটার সাথে মিলবে ওটার সাথে দিব। 1 নংয়ের জন্য 1-এ ক্লিক করব, ব্যাস। এইবার এদের প্রত্যেকের সাথে আমি সহগ চিন্তা করব। সহগ কি? সহগ হচ্ছে এদেরকে বলে চলক। চলকের সাথে এক্স ওয়াই, এগুলোকে চলক বলে, এগুলোর মান আমরা পাবো। কিন্তু এগুলোর সাথে কি যখন যে সংখ্যা থাকবে তাকে বলে সহগ। ওয়াইয়ের সহগ 2, এক্সের সহগ 1, কিছু নাই মানে 1, এক্সের সহগ এখানে 3, ওয়াইয়ের সহগ এখানে 2। ঠিক আছে? আর এগুলো তো ধ্রুবক মানই আছে। সো আমি সহগগুলো এখানে বসাবো। অলরেডি রেডি হয়ে আসছে। এক্সের মান কিছু নাই মানে প্রথমে 1 দিলাম, 1 দিয়ে ইকুয়াল চাপবো। এবার ওয়াইয়ের মান শুধু 2 না, চিহ্ন মাইনাসের থাকলে দিতে হবে, প্লাস হইলেও দিতে হবে, তাহলে -2 দিলাম, -2 ইকুয়ালে চাপলাম। ইকুয়াল চাপতে ভুলবা না। এরপরে কত? 1 তো প্লাসের, মাইনাস হলে দেওয়া লাগতো, প্লাস আর দেওয়া লাগছে না, ইকুয়াল, ব্যাস প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইনে যাব, খুব ফাস্ট করব। প্রথমে 3 সহগ ইকুয়াল, পরেরটা হচ্ছে প্লাসের 2 ইকুয়াল, পরেরটা হচ্ছে 19 ইকুয়াল। এবার আমরা দেখব এক্সের একটা মান পেয়েছি আমি 5, ওয়াইয়ের একটা মান পেয়েছি আমি 2, অর্থাৎ 5 আর 2, দ্যাটস ইট, পেয়ে গেছি 5 আর 2। কোনো সমস্যা? এই ধরনের যত ক্রমজোড় আসবে আমরা ক্যালকুলেটরে আশা করি বের করতে পারবো। আমি দেখাই দিছি তোমাদেরকে। 5 নম্বর যেটা, H ইকুয়াল AB হলে PH এর উপাদান সংখ্যা কত? একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করব। ওইটাতে একটু পরে যাই, আগে 6 করি, তারপরে ওইটাতে যাই। সদস্য বা উপাদান কি? উপাদান বা সদস্য হচ্ছে এই যে P ইকুয়াল যে কয়টা সংখ্যা থাকবে এরাই হচ্ছে সদস্য বা উপাদান। তাহলে এখানে 3, 4, 5, 6 কয়টা সদস্য আছে? এখানে 4টা। উপাদান কয়টা? 4টা। এই H এর উপাদান বা সদস্য কয়টা? 2টা। ঠিক আছে? এরকম কোনো একটা কিছু থাকে, তার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কটা থাকবে ওটাই হচ্ছে উপাদান। এই উপাদানগুলোকে ছোট হাতের n দিয়ে প্রকাশ করা হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমাকে যদি বলে এই P সেটটির উপাদান বা সদস্য কতটি, চোখ বন্ধ করে বলবো 4টি। খেয়াল করো, যদি আমাকে বলে এই P সেটটির উপসেট কতটি, তখন আমি 2 টু দ্য পাওয়ার n, অর্থাৎ 2 এর উপরে ওই যে উপাদানকে বসাবো, যা হবে তাই হবে এটার উপসেট। চলো তো একটু দেখি আমরা এটার উপসেট কতটি। এই যে 2 টু দ্য পাওয়ার n মানে 2 এর উপরে n মানে কতটি? 4টি। তাহলে 2 এর উপরে যদি পাওয়ার 4 হয় তাইলে এটার মান আসতেছে 16। কেমনে? 2 4 বার, 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে? তাহলে 2 যদি 4 বার হয় তাহলে কত আসতেছে আমার মান? 16।
চোখ বন্ধ করে আমি এটা দিতে পারবো। সেটটির কত উপসেট কতটি 16, এই যে এটাই হচ্ছে মানে মূল, আমি অনেকগুলো দিয়ে তোমাকে বুঝাইছি, তাহলে এটা হচ্ছে 16। ঠিক আছে, দিলাম। ওকে, এটা যদি হয় 16 মানে এটার এটা হচ্ছে এটা, হ্যাঁ এটার এইটা। এইবার আমি যেটা করব, যদি বলে এই পি সেটটার প্রকৃত উপসেট কয়টি, খেয়াল করো 3টা প্রশ্ন। যদি বলে এটার উপাদান বা সদস্য কয়টা, 4টা। যদি বলে এটার উপসেট কয়টা, 16টা। যদি বলে এটার প্রকৃত উপসেট কয়টা, প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দ্য পাওয়ার n-1, এই সূত্র। ঠিক আছে, অর্থাৎ যদি আমি এইখান থেকে খুব ভালো করে খেয়াল করো, এই যে মোট থেকে প্রকৃত উপসেট মানে যা বেরোবে উপসেট তোমার, তার থেকে 1 মাইনাস করে দিবা। তাহলে 16 থেকে যদি 1 মাইনাস করি কত হয় প্রকৃত উপসেট, 15। এখন আমার কাছে কি চাইবে তার উপর ডিপেন্ড করতেছে। যদি প্রকৃত উপসেট চায়, খেয়াল করো সদস্য 4টা, উপসেট 4, যত পাওয়ার হবে, যদি পাওয়ার 3টা হইতো তাহলে 2 টু দ্য পাওয়ার 3 দিতাম, তাহলে 8 হইতো। যদি প্রকৃত উপসেট কয়টা, তাহলে 8 থেকে তখন 1 মাইনাস করতাম, 7 হইতো। এখন 16 থেকে 1 মাইনাস করছি, কত হয়েছে? তাহলে এরকম সদস্য কমতে পারে, বাড়তে পারে। 3, 4, 5-এর জায়গায় 2টা, এই যেমন 2টা সদস্যের উপাদান কয়টা, 2টা। যদি বলে এটার উপসেট কয়টা, 2 টু দ্য পাওয়ার n মানে 2 এর উপরে 2, 2 দুগুণে 4। যদি বলে এটার প্রকৃত উপসেট কয়টা, 4 থেকে 1 মাইনাস করে দিলে 3। আমি আশা করি বুঝাইতে পারছি। এই অঙ্কগুলো সমাধান করার জন্য উপাদান, সদস্য, উপসেট খুব সুন্দর করে আমি তোমাকে কিছু 2 এর 3 এর পাওয়ারের মান তোমাকে মনে রাখতে হবে। তোমরা যদি পারো স্ক্রিনশট দিয়ে নিবা, আমি তোমাদের জন্য এটা নিজে রেডি করেছি। কেমন, চলো একটু দেখি আমরা। এটা তোমরা খাতায়, আমি সরে যাচ্ছি, এটা তোমরা একটা স্ক্রিনশট দিবা বা খাতায় তুলে ফেলবা। 2 এর 10 পর্যন্ত মান তোমাকে জাস্ট ঠোঁটস্থ থাকতে হবে, জাস্ট হুরুর করে যাতে আমার মুখ দিয়ে বেরোয়। ঠিক আছে, 3 এর মান 6 পর্যন্ত মুখস্থ থাকতে হবে। 4 এর মান 4টা থাকলে যথেষ্ট, 5 এর মান 4টা থাকলে যথেষ্ট, 6 এর মান 2টা, 7 এর মান 3টা। এগুলো তোমাকে মুখস্থ যে তুমি বলতে পারো ম্যাম ক্যালকুলেটর আছে না। বাবা, ক্যালকুলেটর থাকলেও ক্যালকুলেটর তোমার এত সহজে এই কাজটা করে দিবে না। ক্যালকুলেটর ক্লিক করতে, চিন্তা করতে যে সময় লাগবে, তার চেয়ে অটো তোমার ঠোঁট চলবে, একদম মানে দেখলেই চিনে যাবা, চোখ দেখলেই চিনে যাবে, এরকম অবস্থা। এখন বাবা, 2 এর উপর 0 থাকা মানে 1, 2 এর উপর 1 মানে 2, 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 মানে 2 স্কোয়ার, 2 এর উপর কিউব মানে 8, 2 এর উপর 4 মানে 16। এই যে দেখো, 2 এর উপর 5 মানে 32। যদি 32 থাকে, কোন এই যে এটা আমার কাজে লাগবে, যদি 32 থাকে তাহলে 32-এর এই 32 এটা হচ্ছে উপসেট। যেমন এই যে একটু আগে আমরা বের করলাম 2 এর উপর 4, তাহলে উপসেট কয়টা, 16টা। তাহলে উপসেট যদি 16 হয়, তাহলে উপাদান ছিল কয়টা, n ছিল কয়টা, 4। যদি উপসেট হয় 32টা, n থাকবে কয়টা, 5টা। যদি উপসেট হয় 64টা, n হবে কয়টা, 6টা। এইগুলি ঠোঁটস্থ থাকতে হবে। 2 টু দ্য পাওয়ার 5 32, 2 টু দ্য পাওয়ার 6 64, 2 টু দ্য পাওয়ার 7 128, 2 টু দ্য পাওয়ার 8 256। এইটুকু জাস্ট বেশি এনাফ, যথেষ্ট। এটা খুব রেয়ার, 8 পর্যন্ত যথেষ্ট। ঠিক আছে, আবার 3-এর যে পাওয়ারগুলো, 3 2বার যদি হয় 9, 9 মানে 9 যদি হয় কোনো কিছুর ধরো সদস্য উপসেট, তাহলে পাওয়ার হবে কত, 2। এই যে 3 যদি 3বার হয় 27, 3 যদি 4বার হয় 81, 3 যদি 5বার হয় 243, 3 যদি 6বার হয় 729। 2 আর চতুর্থ অধ্যায়ের মধ্যে এগুলো আমার লাগবে। ঠিক আছে, চলো এখন 2 দিয়ে আমার কাজ সারবে, আমি 2 এর মধ্যেই চলে যাচ্ছি। তাহলে এই যে এই মুহূর্তে আমরা দেখলাম 2 টু দ্য পাওয়ার n মানে 2, 2 টু দ্য পাওয়ার 4, 4 হইলে কয়টা হবে, 16। এখন কখনো না আবার বাবা উল্টায় থাকতে পারে, পি সেটের উপসেট যদি হয় 16টি, তাহলে উপাদান হবে কয়টি, উল্টা চাইতেই পারে। তাহলে 16টা হইলে উপাদান তুমি জানো কত হইলেই 16 হয়েছিল পাওয়ার, উপরে 4 হইলে সদস্য হচ্ছে 4। যদি বলে এই যে এখানে পি সেটের উপসেট যদি 64 হয়, তাহলে সদস্য কয়টা ছিল, 64 হইলে বাবা এই যে দেখো তো, তোমাদেরকে একটু আগে তোমাকে দেখাইলাম, এই যে পি সেটের সদস্য, কারণ 2 এই বেজ লাগবে, 2 ছাড়া হবে না, কারণ সূত্রটাই 2 টু দ্য পাওয়ার n। ঠিক আছে, তাহলে 64 যদি হয় মা, এই যে 64, এই 64 হইলে এটার সদস্য কত থাকতে হবে, 6। যদি 64 32 হয়, কত থাকতে হবে সদস্য, 5। যদি 64 সদস্য যদি উপসেট যদি 16 হয়, উপসেট 16টা হইলে সদস্য কত হবে, 4। উপসেট যদি 64 হয়, সদস্য কত হবে, 6। বাবা এগুলির কোনো বিকল্প নাই, ক্যালকুলেটরের চেয়ে ফাস্ট এগুলো তুমি করতে পারবা। ওকে, তার মানে একটা প্রশ্ন দিয়ে আমি তোমাকে 4টা দেখাই দিলাম। এই একটা প্রশ্ন দিয়ে যেইটা চাক, এই 4টার যে কোনোটা আসতে পারে, তুমি রেডি থাকবা। এবার আসি শক্তি সেট। এত এর উপাদান কতটি, পিএইচ এর উপাদান কতটি, এটার উপাদান হচ্ছে, এখন একটা মজার ব্যাপার, তুমি বলতে পারো ম্যাডাম এটার যখন উপাদান চাইছে বা সদস্য, আপনি কিন্তু গুনে গুনে বলছেন কয়টা, 4টা।
কিন্তু বাবা এইটার যখন উপাদান বলছে এখনো তো আমার তাইলে 2টা বলার কথা না বাবা, কিন্তু এখানে আছে 4টা। কেন হইল এমনটা? এইখানেই একটা মজার ব্যাপার। তোমাকে খেয়াল করতে হবে এটা শক্তি সেট। এটা দেখো শুধু পি পি, এটার ভিতরে কোনো ব্রেকেট দিয়ে আলাদা করে কিছু নেই। এখানে দেখো এটার নাম এইচটার বাহিরে একটা পি আছে। এই পি দিয়ে মূলত শক্তি সেটকে বোঝায়, পাওয়ার শক্তি সেট। এই শক্তি সেটের যেই মানে সদস্যগুলো বের হয় ওদেরকে উপসেট না বইলা এদেরকে উপাদানই বলে। শক্তি সেটের উপাদান যদি বলে তাইলে তোমাকে 2 টু দ্য পাওয়ার n করতে হবে। যদি নর্মাল উপাদান বলে তাহলে তোমাকে এমনি গুনতে হবে। আমি নিশ্চিতভাবে এটা প্যাস লাগাইবা, অনেকে প্যাস লাগাইবা। আবারও বলতেছি, যদি নর্মাল কোনো কিছুর যেমন পি, যেমন ধরো যে পি অফ, এই যে পি অফ এত যদি থাকে তাহলে এটার ভেতরের উপাদান না, তাহলে 2 টু দ্য পাওয়ার এটার ভেতরে যত সদস্য আসে ওইটা দিয়া 2 দুগুণে 4 হচ্ছে পি অফ এইচের উপাদান হচ্ছে 4টা। কিন্তু নর্মালি যদি বলে এই পি অফ এইচ না দিয়া শুধু এইচের উপাদান কয়টা, তখন আর পি দেয় নেই, এইচের উপাদান হবে 2টা। কিন্তু যদি বলে এইচের উপসেট কয়টা, তখন বলবো 4টা। আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ নর্মাল যেটা উপসেট শক্তি সেটের বেলায় ওইটাই উপাদান হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেমন এখানে কোনো সেটের শক্তি সেটের উপাদান যদি হয় 32, এখন কিন্তু উপসেট বলে নাই, ওই যে 32, তাহলে ওই সেটের উপাদান কতটি? আবারও উপাদানই। শক্তি সেটের উপাদান 32, ওই সেটের উপাদান কয়টা? এই যে দেখো এইখানে সেটের উপাদান হচ্ছে 2টা, তাহলে শক্তি সেটের উপাদান হয়েছে 4টা। এইখানে শক্তি সেটের উপাদান সংখ্যা 32, তাহলে সেটের উপাদান কয়টা ছিল? 32 মানেই তো হচ্ছে, আমি তোমাকে যেটা দেখাইলাম 32। এই যে 32 হওয়ার জন্য কত হইতে হয়েছে? উপাদান কত হইতে হয়েছে? 5। এগুলি ঠোঁটস্থ করে ফেলতে হবে, এগুলিতে সময় দেওয়া যাবে না এত। ঠিক আছে, আমি শেখাচ্ছি তো একটু বেশি সময় নিচ্ছি। আমি নিশ্চয়ই আশা করি এই জায়গাটুকু থেকে যেই কোনো প্রশ্ন আসলে তুমি প্রস্তুত থাকবা। প্রকৃত উপসেট, উপসেট, উপাদান, অথবা আমি তোমাকে বলবো উপসেটটা আছে, সদস্যটা বের করতে বলছে। ওই যে 2 এর পাওয়ার মুখস্থ। 32 হইলে কত হবে বাবা সদস্য? 5টা। 64 হইলে সদস্য কয়টা থাকবে? 6টা। 16টা যদি থাকে উপসেট, সদস্য কয়টা থাকবে? 4টা। 128টা যদি উপসেট থাকে সদস্য কয়টা থাকবে? 7টা। মনে থাকে যেন, কেমন? চলো পরেরটাতে যদি আমরা একটু যাই, এবং কিছু ক্রমজোড় সংখ্যা ক্রমজোড় দেয়া থাকবে ছোট 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 করে। এবার বলবে এই অন্যটিতে ডোমেন কোনটি। আমরা এরকম যদি সংখ্যা একসাথে দেখি জোড়া জোড়া করে দুইটা দুইটা করে একটা একটু এরকম ফার্স্ট ব্রেকেট দিয়ে লাস্টে একটা সেকেন্ড ব্রেকেট আছে, এদের ডোমেন হচ্ছে এই ক্রমজোড়ের প্রথমটাকে বলা হয় ডোমেন। প্রত্যেকটার প্রথমটাকে বলবো ডোমেন, আর প্রত্যেকটার দ্বিতীয়টাকে বলবো রেঞ্জ। একদম সহজ ভাষায় যদি আমাকে বলে ডোমেন কোনটি, তাহলে 3, 4, 4, 5 প্রথমগুলো ক্রমজোড়ের 3, 4, 4, 5, সেই হিসেবে এইটা হওয়ার কথা, কিন্তু না, একই সংখ্যা 2বার পাইলে ওটাকে একবারই লিখবো, তার মানে 3, 4, 5। এখন যদি বলে এটার রেঞ্জ কত বের করো, চলো, হ্যাঁ পারবো। রেঞ্জ হচ্ছে দ্বিতীয়গুলা 11, 9, 7, 5। এই যে 5, 7, 9, 11 এর যদি রেঞ্জ বলে তাহলে এইটা দিতাম, একটা দিয়ে আমি বুঝাই দিলাম। ওকে, ব্যাস, ঝামেলা শেষ। এবার আমি পরেরটাতে যাব। পরেরটাতে যাওয়ার আগে আমি একটু দেখব আমি একটু দেখবো এটা ক্যালকুলেটরে খুব সহজেই তুমি করতে পারো চাইলে, তারপরেও আমি তোমাকে এটা করাই দিতেছি খুব সহজেই। যেমন এখানে আছে এটা 4x - 7, 2x - 4, জাস্ট f অফ হাফ, মানে যেখানে x আছে এখানে f অফ x আর এখানে f অফ হাফ, মানে f এর ভিতরে হাফ, তাহলে f এর ভিতরে x আছে, এই x যেগুলো ওগুলোর মধ্যে আমি হাফ মান বসাবো। চলো আমি বসাই। 4 × x এর মান হাফ দেওয়াই আছে -7, 2 × x এর মান হাফ -4, উপরের 2 নিচের 4 কাটা, 2 দুগুণে 4, 2 2 কাটা, এখানে আমি পাইলাম 2 - 7, আর এখানে পাইলাম 2 2 কাটা হইলে 1 - 4, 2 থেকে 7 চলে গেলে -5, 1 থেকে -4 চলে গেলে -3, মাইনাসে কাটা 5/3। ঠিক আছে, ওকে, শেষ। এই টাইপের অঙ্কগুলো আমি বলেছিলাম তোমাদেরকে ক্যালকুলেটরের সাহায্যে করাবো। চলো এখন এটা ক্যালকুলেটর দিয়ে করে দিতেছি, সহজেই দেখতে পাবা হয়তো। x³ - 2x² - 5x + 6, একটা হচ্ছে উপরে কিউব দিয়ে আর আরেকটা হচ্ছে স্কোয়ার দিয়ে।
অর্থাৎ এটা 3টা পদ আর এখানে 4টা পদ, 3টাও থাকে 4টাও থাকে, তবে এটার মধ্যে 4টা পদই ধরে নিতে হবে, একটা পদ না থাকলেও তোমার নিজের বানাই নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ পাওয়ার থাকবে কিউব, পাওয়ার কত আছে সেটা খেয়াল করতে হবে, কিউব হলে এটার ফাংশন একরকম হবে, স্কোয়ার হলে এটার ফাংশন একরকম হবে। চলো আমি তোমাকে এটা দেখাই কিউবেরটা দিয়ে। প্রথমে আমরা ক্যালকুলেটরটাকে জাস্ট রেডি করে নিব। হ্যাঁ, আমি শিফট 9 3 দিয়ে ইকুয়াল 2বার চেপে একদম ফ্রেশ করে নিলাম। এবার এখানে কি কি আছে আমরা এটা তুলবো দেখে দেখে। প্রথমে আগে এটাকে ওই মুডে নিয়ে যাব, চলো মুডে ক্লিক করলাম, ইকুয়েশন 5-এ ক্লিক করলাম। 5-এর পরে এখন এখানে 4টা অপশনের মধ্যে কোনটা, এটার উপরে কি আছে, এক্সের উপরে কিউব। এইখানে দেখবো কিউব কত নম্বরে, এই যে এক্সের উপরে কিউব 4 নম্বরে, 4-এ ক্লিক করব। এইবার এদের সহগ কত বলো, এক্স কিউবের সাথে সহগ কত, এক্সের সাথে সংখ্যা, সহগ মানে সংখ্যা 1, ইকুয়াল দিতে ভুলবা না। এক্স স্কোয়ারের সাথে মানে কিউবের পরে স্কোয়ার তারপরে এক্স আস্তে আস্তে কমতেছে, এক্স স্কোয়ারের মানে এই এক্স স্কোয়ারের সহগ কত, -2, ভুলে যাও না, -2 ইকুয়াল এক্সের সহগ কত, -5 ইকুয়াল ধ্রুবক কত, +6, ব্যাস। x1 এর মান কত পাইলাম আমি, -2, একটার মান পাইলাম -2, খেয়াল করে ভালো করে, আর একটা মান পাইলাম 3, বুঝো, -2 আর একটা পাইলাম +3, প্লাস যেহেতু মাইনাস না তাহলে প্লাস, একটা পাইলাম আবারও খেয়াল করো -2। চলো আমি একটু লিখবো তোমাদের জন্য। x1 এর মান বা একটা x এর মান পাইলাম -2, আর একটা x এর মান পাইলাম +3। এখন আমার কাছে কিন্তু x এর মান চাই নেই, আমার কাছে বলছে উৎপাদক। x এর মান থেকে উৎপাদক বের করার নিয়ম হচ্ছে এদেরকে x এর পাশে নিয়ে আসবা। উৎপাদক মানে হচ্ছে x এর পাশে থাকবে সংখ্যা, তাহলে ইকুয়ালের ওই পাশে থাকলে তাকে এই পাশে আনলে অবশ্যই সে প্লাসের হবে, তাহলে x + 2 এটা হচ্ছে একটা উৎপাদক। আর আরেকটা এটা ওই পাশে প্লাসের, যদি তার ইকুয়ালের এই পাশে আনি মানে এই পাশে 0, কেউ নাই মানে 0, তাহলে এটাকে যদি এই পাশে আনি -3 ইকুয়াল 0। এবার এই দুইটার মধ্যে যেটা আছে x + 2 অথবা x - 3, x - 2 আছে, x + 2 নাই, তাহলে এটা বাতিল, শুধু আছে x - 3। পেয়ে গেছি x - 3, খুবই সহজ। কতক্ষণ লেগেছে, সেম জিনিসটা এটা হচ্ছে কিউব দিয়ে। কিউব এখন কিউবের সময় অনেক সময় দেখবা কি তুমি এই অনেক সময় এই দ্বিতীয় সংখ্যাটা থাকে না, না থাকলে তুমি এটাকে 0 ধরে নিবা, কিন্তু 4টা অপশন তোমাকে যেতে হবে। অনেক সময় x³ - 5x + 6 এরকম কিউব দিয়ে 3টা সংখ্যা থাকে, এটা থাকে না, কিন্তু না থাকলেও তোমাকে ধরতে হবে এই জায়গায় একটা সংখ্যা আছে এবং সেটা 0, না থাকলে 0 দিয়ে নিবা। এবার আসি স্কোয়ারটা কিভাবে করব, চলো ক্যালকুলেটর আবার ফেরত আনি, ক্যালকুলেটর আনলাম। এখন ওইখানে হচ্ছে স্কোয়ার, মুড আবার চেঞ্জ করতে হবে, শিফট 9 3 2বার ইকুয়াল দিয়ে ফ্রেশ করে নিলাম। এইবার আমি এটাকে মুডে চাপবো, ইকুয়েশন 5-এ চাপবো। ইকুয়েশনের পরে হচ্ছে সমস্যা, ইকুয়েশনের পরে এইবার আমার ওই যে উপরে হচ্ছে তোমার কি বলে এটাকে, পাওয়ার কত, স্কোয়ার, তাহলে এই জায়গায় 4টার মধ্যে 3 নম্বরে স্কোয়ার আছে, তাহলে দিলাম 3। কিউব থাকলে যততে কিউব আছে অতই ক্লিক করতে হবে, স্কোয়ার যততে আছে অতই, সিঙ্গেল থাকলে একই যেটা থাকবে সেটাতেই করব। দেওয়ার পরে এবার সহগ কত, এই স্কোয়ারের সাথে সহগ কত, কিছুই নাই, 1, মানে সংখ্যা কত, 1 ইকুয়াল এর সাথে কত আছে, 1 ইকুয়াল ওই পাশে কে আছে, -20, ব্যাস। একটার মান পাইলাম x1 এর মান 4, আর একটার মান পাইলাম -5, অর্থাৎ 4 -5। আমার কাছে তো শুধু মান চাইনি, আমার কাছে উৎপাদক চেয়েছে। যদি উৎপাদক চায় তাহলে এটা যেহেতু x এর মান 4 আর একটা x এর মান -5, তাহলে আমি +4টাকে এই পাশে আনলে হয়ে যাবে -4, -5টাকে এই পাশে আনলে হয়ে যাবে +5। এবার এই দুইটার মধ্যে যেটা আমি মিল খুঁজে পাবো, দুইটা একসাথে পাবো না, যে কোনো একটাকে পাবো, ঠিক আছে, যেটা পাবো সেটাই হবে আনসার। সেমভাবে এটাও হবে। আশা করি এইটুকু তোমরা নিজেরা নিশ্চয়ই করতে পারবে, মুড জাস্ট চেঞ্জ করে নিলেই হয়ে যায়। আর 100 ms ব্যবহার না করে এই ক্যালকুলেটরটা 991ES+ ব্যবহার করাটাই আমার মতে বেটার। খুব সুন্দর এবং খুব সহজ, ভাল লাগে, ইভেন এটা দিয়ে কাজ করা সহজ হয়। তো যাই হোক, আমি তোমাকে 9টা দেখাইলাম। এবার যেটা আমি করব পরেরটা, y এর মান যদি দেওয়া থাকে এবং তোমার কাছে 1/y এর মান চাওয়া হয়, সেই ক্ষেত্রে তোমার কি করণীয়, ঠিক আছে।
আমি একটা কথা বলেছিলাম, যদি ওয়াই এর মান এরকম থাকে 1/y এর মান হবে ঠিক তার বিপরীত। তবে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যেমন √6 আর √5 এই দুইটাকে তুমি স্কোয়ার করবা, a² - b² সূত্র করে দেখবা। যদি এদের ব্যবধান 1 থাকে তাইলে 1/y এর মান হবে এটার বিপরীত, আর যদি ব্যবধান 1 না থাকে অন্য কিছু থাকে তাইলে আবার ঝামেলা। যেমন এইটাই এদের মধ্যে যদি আমি এরকম করে স্কোয়ার দিই, ব্যাস মাইনাস দিব মাঝখানে, মাইনাস দিয়া তাহলে √6 √5, √a² কাটা 6, √a² কাটা 5, অবশ্যই মাইনাস থাকতে হবে, 6 থেকে 5 চলে গেলে 1। যেহেতু এদের a² - b² করার পরে পার্থক্য 1, চোখ বন্ধ করে আমি বলতে পারি 1/y এর মান √6 - √5। ওকে, এখন বাবা সবসময় যে তোমার কাছে 1/y এর মান চাইবে, এখন এটা √6 √5 এর জায়গায় অন্য √7 √8 হইতে পারে, √2 √3 হইতে পারে, √3 √2 হইতে পারে, যেটাই হবে সেমভাবে ক্যাটাগরিতে যদি দেখো a² b² করে এদের উপর স্কোয়ার দিয়ে পার্থক্য 1 হয়, চোখ বন্ধ করে 1/y 1/a 1/p তার মান তার বিপরীতটা হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ওকে, ব্যাস। এবার এটার মান যে তোমার কাছে এটা চাইবে এমন না, তোমার কাছে এটার মান y² চাইতে পারে, মানে এটার স্কোয়ার চাইতে পারে তোমার কাছে, a² + b² এর মান চাইতে পারে। তখন তুমি কি করবা? অথবা তোমার কাছে y + 1/y এর মান চাইতে পারে। এখন একটা মজার ব্যাপার, যদি ওই মানটা চায়, y এর মান ওরাই দিয়ে দিছে √6 + √5, আর 1/y এর মান তার বিপরীত তুমি মাত্র বের করছো। এখন এই দুইটাকে যোগ করতে বলছে, মাঝখানে যোগ চিহ্ন দিয়া ওই যে 1/y এর মানটা √6 - √5 দিয়া, এবার দেখো মাইনাসের √5 মাইনাসের √5 প্লাসের √5 কাটা, একটা √6 একটা √6, একটা চকলেট মিলে হয়ে গেল দুইটা চকলেট, 2√6 চাইতেই পারে। এই যে আনসার 2√6। এখন যদি তোমার কাছে এটাও y + 1/y, ওকে পায়ে গেছো। এবার তোমাকে বললো 1/y, পায়ে গেছো। তোমাকে বলতে পারে স্কোয়ারের মানটা বের করে দেখাও তো, y² এর মান। আচ্ছা বাবা, এই পাশে যদি স্কোয়ার হয় তাহলে এই পাশে কি হবে? নিশ্চয়ই তো ভাবি a + b² সূত্র করবো আমি। যদি আমার কাছে স্কোয়ারের মান চায়, খেয়াল করো, যদি আমার কাছে স্কোয়ারের মান চায় তাহলে অবশ্যই চোখ বন্ধ করি আমি, এই যে দেখো স্কোয়ারের মান, হ্যাঁ ধরো স্কোয়ারের মান চাইলে চোখ বন্ধ করে আমি এটাকেও স্কোয়ার করবো, নাহলে তো আমি পাবো না। তাহলে a + b² সূত্র কি? a² + 2ab + b²। চোখ বন্ধ করে আমি একদম সহজ করে যদি তোমাকে দিই, এটাকে a², এটাকে b² আর 2ab দুইটাকে আমরা জাস্ট গুণ করে দিব, সোজা সবটা, এত কিছু না কইরা। √² দেখি এই সংক্ষেপে, আমি তোমার জন্য এখানে রঙিন কলম ব্যবহার করতেছি, মনে করে এটা আমার কাছে আছে এবং স্কোয়ার আমার কাছে চাইছে। এখন আমি কি করব? এই দুইটারই স্কোয়ার করব, a² + b² মাঝখানে 2ab গুণফল। তাহলে √a² কাটলাম 6, খেয়াল করো, √a² কাটলাম 5, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন অবশ্যই a + b² প্লাসের সূত্র হবে। এবার 2ab 2√6 √5, তার মানে কি 2√6 রুটে গুণ করা যায়, 5 6 30, 2√30, 2√30, আর 5 আর 6 হচ্ছে 11, 11 যোগ 2√30, এই হয়ে গেল যদি আমার কাছে স্কোয়ারের মান চায় সহজে। তার মানে একটা দিয়ে আমার কাছে 3টা চাইতে পারে, আর যেটাই চাইবে আমি সেটার জন্যই প্রস্তুত। ওকে, এটা কি খুব কঠিন? একদমই না। তাহলে যদি আমার কাছে এটা চাইয়া, বাবা অনেক সময় হয় কি, y + 1/y এর মান, ওকে আমার কাছে চাইয়া বসলো y³ + 1/y³ এর মান, তার মানে a³ + b³ এর মান চাইতে পারে, a² + b² এর মান, কোনো ব্যাপার না। সূত্র জানলে তো তোমার কাছে মান এখন আছেই। y + 1/y এর তোমার কাছে মান আছে কত? y + 1/y এর মান তুমি পাইলা 2√6। এবার a² + b² এর মান যদি তোমাকে বলে বের করতে, তুমি অবশ্যই পারবা, কারণ তুমি জানো ধাপে ধাপে এই কাজগুলো করে আসতে হবে। a² + b² এর মান তোমার কাছে চাইলে তুমি বের করে দিবা a + b² - 2ab, এটা কাটা, y + 1/y এর মান 2√6² - 2, 2 দুগুণে 4 ইন্টু √a² কাটা 6, 2 4 6 24 বিয়োগ 2 হইল গিয়া 22। চাইতেই পারে, চাইলে এরকম হবে আনসার। ওকে, ব্যাস। এই সকল ক্ষেত্রে আনসার বের করার চোখের পলকে যদি তোমার কাছে বলে এই 1টা যদি বাবা প্লাসের হয় তাহলে মান বেরোবে প্লাসের, a + 1/a মান বেরোবে তোমার কাছে, আর আনসার হবে এই যে এইটা, এই যেটা থাকবে এটা √6, এটা মাইনাসের থাকলে প্লাসের হবে, এই পাশে মাইনাস ওই পাশে নিয়ে গেলে প্লাস, চোখ বন্ধ কইরা a² + 1 = √6। এই যে দেখো আমি তোমাকে একটু দেখাই, এই যে অঙ্কটা আমি তুলে রেখেছি,
এই ওয়ান আমরা সবসময় স্কোয়ারের সাথে ওয়ানটাকে রাখবো, রাখলাম, রাখার পরে এই সংখ্যাটাকে ওই পাশে নিলে প্লাসের হয়ে গেল। এইবার এটাকে উঠাইতে হইলে আমাকে উভয় পাশে একটা এ দিয়ে ভাগ করতে হবে। এটা কেটে দিলাম √6। এই স্কোয়ারটা এ দিয়ে যদি আমি কাটাকাটি করি, আবার ওয়ানটাকেও এ দিয়ে কাটাকাটি করে এটা কাটলাম, এ প্লাস 1/a = √6। একটা এমসিকিউর জন্য এটা করার কোনো দরকার নাই, যেখানে আমি তোমাকে টেকনিক শেখাচ্ছি, চোখের পলকে বলে দিচ্ছি যে যদি তুমি এখানে যদি দেখো a স্কোয়ার p স্কোয়ার বা তার সাথে 1, তবে খেয়াল করতে হবে ওয়ানটা কি, ওয়ানটা প্লাসের হলে প্লাসের মান বেরোবে, ওয়ানটা মাইনাসের হলে মাইনাসের মান বেরোবে। যেমন এখানে ওয়ানটা প্লাসের, তাহলে a + 1/a এর মান √6, এখানে মাইনাসের p - 1/p এর মান √5। চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, যেহেতু p + p - 1/p এর মান তোমার কাছে আছে, এবার কিউব চাক আর যাই চাক স্কোয়ার চাক সূত্র জানলে তো বসাইতেই পারবা। a³ - b³ এর সূত্র তুমি জানো না? a - b হোল কিউব প্লাস 3ab × a - b। তাই a - b সূত্র তো আসি, মান তো আসি, মান বসায় দাও √5, বসায় দিলে তো অঙ্ক হয়ে যায়। পারবা না? যেমন এই যে এটা a³ - b³ তোমার কাছে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab × a - b। ব্যাস। তাহলে p - 1/p এর মান কত? এই যে চোখ বন্ধ করে এখান থেকেই তো বলে দেওয়া যায়, কত? √5 দিলাম, √5 প্লাস এটা কাটা, এটা 3 আর p - 1/p এর মান √5, 5 3 বার 5 √5, √5 √5 √5 এরকম হইলে, আর একটা হচ্ছে 3 √5। তো 5 আর যদি 3 হয়, 5টা √5 থেকে √5 আর 3টা √5 যোগ করলে 8টা √5 বা 8টা চকলেট। ঠিক আছে, যাই বলি না কেন 8 √5 যা বলবে আমরা তাই পারবো। ওকে, পরেরটা দেখবো। আসলে এরকম অঙ্ক যেখান থেকে আসুক এই নিয়ম বা এই নিয়ম তুমি পারবা। আমি একটা দিয়ে 3টা 4টা দেখাই দিছি তোমাকে, আলাদা করে আর কিছু করিনি। ওকে, এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। এটা সূত্র হচ্ছে I = PNR। এই যে বাবা এটা আছে না, যেখানে বড় সংখ্যাটা একটা, এটাকে বলে বিনিয়োগ, হ্যাঁ, বা এটাকে বলে আসল। আর এই যে 4 বছর এটা হচ্ছে N, আর এই যে পার্সেন্ট এটা হচ্ছে R। 4টা জিনিসের মধ্যে 3টার মান দেওয়া থাকবে, একটার মান তোমাকে বের করতে হবে। আর মুনাফাকে আমরা I দিয়ে প্রকাশ করি, তাহলে সূত্র হচ্ছে I = PNR। তাহলে I এর আমরা মান বের করছি PNR, P হচ্ছে 5000, N হচ্ছে 4 বছর, R হচ্ছে 5%, মানে 100/5। এবার আমরা এদেরকে কাটবো, নিচের 2টা শূন্য, উপরের 2টা শূন্য। এবার চলো গুণ করি, 5 5 25, 4 25 100, আর সাথে আগের একটা শূন্য ছিল 1000। তার মানে যদি বলে সরল মুনাফা কত বা I কত, 1000 টাকা। আবার যদি আমার কাছে যেমন এইটা আছে, সেম আবার এটা তোমরা নিজেরা করবা। এই যে 3 বছর 1500, 100/5 গুণ করে কাটাকাটি করে যা মান বেরোবে, আবার তোমরা সেটা দেখবা। আমি একটা দিছি, একটা ডেমো দিয়ে দিছি। সবসময় যে তোমার কাছে I এর মান চাইবে এমন না, তোমার কাছে P এর মান, N এর মানও চাইতে পারে, P এর মানও চাইতে পারে। তখন সূত্রটাকে উল্টায় দেওয়া যায়, PNR = I যদি হয়, তাহলে যাকে চাইবে তাকে রেখে বাকিটাকে গুণ অবস্থায় আছে নিচে দিলে ভাগ হয়ে যাবে, এটা দিলেও মান বের হয়ে যায়। তো এটা আমরা কিভাবে বের করব, চলো একটু দেখি। এটা আমরা বের করব, আমার কাছে যদি R এর মান চায়, তাহলে N এর মান চাইলে Nটাকে এই পাশে রেখে আমরা P আর R গুণ অবস্থায় আছে এটাকে এই পাশে নিয়ে যাব, মান বসায় দেই। I এর মান 1000, P এর মান 5000, এখন R এর মান হচ্ছে 100/5। যেহেতু এটা ভগ্নাংশ, এটাকে উল্টায় দিলে 100টা নিচের উপরে যাবে, 5টা নিচে আসবে, 1টা 2টা 3টা শূন্য, 1টা 2টা 3টা শূন্য। ওকে, বাস গেল। 5কে যদি 100 দিয়ে কাটি, 5 20 100, 5কে যদি 20 দিয়ে কাটি, 4 বছর। দেখো তো বের হয়েছে কিনা, 4 বছর বের হয়ে গেছে। সো এগুলি কোনো বিষয় না, আশা করি এটাও পারবা। যদি পরেরটাতে যাই, এটা আরেকটা নিয়ম। এই নিয়মের মধ্যে আমরা এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র। a + b হোল স্কোয়ার = a² + 2ab + b²। কিভাবে বুঝলাম তুমি দেখলেই বুঝবা, যেহেতু এখানে পূর্ণবর্গ কথাটা বলেছে, এত যোগ এত এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে a + b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ার, হয় প্লাসের না মাইনাসের, এই দুইটা সূত্রই ব্যবহার হবে। তো চলো এদেরকে আমরা একটু দেখি। প্রথমটাকে, এখানে আছে 9x² + 30x
তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab, আমার অবশ্যই এখানে b স্কোয়ার লাগবে, কারণ এখানে যেহেতু স্কোয়ার নেই আমি বুঝতেই পারতেছি। তো এটার একটা টেকনিক আছে, আমি এদেরকে ভেঙে ফেলবো। ভেঙে 3 3 এ 9, এটাকে দেখো আমার মানের কোনো চেঞ্জ হয়েছে? হয়নি। 3 3 এ 9 x স্কোয়ার। ওকে, তার মানে এই 3xই হচ্ছে এখন আমার বর্তমানের a। ঠিক আছে, এই 3x আমার বর্তমানে a। তাহলে a স্কোয়ার প্লাস 2কে আমার সূত্রের 2, এ কে আমার এই যে এ এর বানাইছি, তাহলে 3 দুগুণে 6x। আমার 30 হইতে 6-এর সাথে আর কত গুণ দেওয়া লাগে? সূত্র বের করি এভাবেই, 3 3 এ 9 x স্কোয়ার, ওরে পায়ে গেছি a স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2 আনছি, ওরেই আবার বসাইছি। এখন আমার এই 30 হইতে হবে 3 দুগুণে 6x, কত হইলে আমার 30 লাগবে? 5। তাহলে 2ab প্লাস b স্কোয়ার মানে 5 5 এ 25। তাহলে তুমি বলো 9x স্কোয়ার প্লাস 30x এর সাথে কমপক্ষে কত যোগ করতে হবে? আমাকে 25 যোগ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এরকম অঙ্ক থাকলে আমরা নিশ্চিতভাবেই পারার কথা। আমি যদি পরেরটা দেখাইতে চাই তোমাকে, সেমভাবে 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার। কেন এটা দুই পাশে দিলাম? দুই পাশে স্কোয়ার আছে, তাহলে এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, মাঝের 2ab নেই। ওকে, এটাই হচ্ছে কথা। তাহলে 25 হইলে 5 5 এ 25, আমরা এটাকে এভাবে লিখতে পারি। আর 6 6 36, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি হইলে, তাহলে সূত্র অনুযায়ী মাঝখানে 2, a হচ্ছে 5x, b হচ্ছে 6y। ওকে, 2ab, এও আছে bও আছে, তাহলে 2ab কে গুণ করলেই তো হয় মাঝখান দিয়ে। তাহলে 5 এটা আছে, এটা আছে, নাই এটাকে গুণ করি। চলো, 5 দুগুণে 10, 6 10 এ 60xy। তাহলে 60xy যদি আমি এটার সাথে যোগ করি, তাহলে একটা পূর্ণবর্গ রাশি আমি পেয়ে যাব। এরকম করে আরও ভিন্ন ভিন্ন থাকতে পারে, তুমি এরকম সূত্র নিজে করে নিবা, প্লাসের বা মাইনাসের। ওকে, আশা করি পারার কথা। তৃতীয় অধ্যায় আমাদের শেষ ঝামেলা, যতটুকুন ছিল আমি চেষ্টা করেছি। এখন আমরা করব সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় করার আগে কিছু বেসিক আলোচনা আমাদেরকে জেনে নিতে হবে। এই ভিডিওটা আমি 50 মিনিটের একটু আগেই তৈরি করেছিলাম, একটু আগে না, অনেকক্ষণ আগেই, কিন্তু কোনো এক কারণে মোবাইলে স্টোরেজ ছিল না, আমি পুরোটাই একা কথা বলে গেছি। 50 মিনিট আমার নষ্ট পুরা, মানে ভিডিও হয় নাই, রেকর্ড হয় নাই। যাই হোক, এখন আবার তৈরি করছি। নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? 5টি। এটা একটা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? অর্থাৎ একটা চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা উপাত্তের প্রয়োজন? 5টি। আর যদি তোমাকে বলে একটা ত্রিভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন, তাহলে আমরা বলবো 3টি। ত্রিভুজ তুমি কখন আঁকতে পারবা? তুমি ত্রিভুজ 3টি বাহু থাকলে আঁকতে পারবা, 2টা বাহু একটা কোণ থাকলে আঁকতে পারবা, অথবা 2টা কোণ একটা বাহু থাকলে আঁকতে পারবা, ঠিক আছে? কিন্তু ত্রিভুজ বাহু সবই আছে, কিন্তু এরপরও আরেকটা শর্ত লাগবে ত্রিভুজ আঁকতে গেলে। ত্রিভুজের যে কোনো 2টা বাহুর যোগফল, মানে ক্ষুদ্রতর 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইলেই তুমি ত্রিভুজ আঁকতে পারবা, না হয় তুমি জিন্দিগিতেও ত্রিভুজ আঁকতে পারবা না। এই যে দেখো, আমি জিন্দিগিতেও সবুজ হলুদ করে দিয়েছি। মানে আরেকটা ব্যাপার আছে, যদি কোনো ত্রিভুজের 3টা কোণ দেয়া থাকে, তাইলেও তুমি কোনোদিন ত্রিভুজ আঁকতে পারবা না। আবারও বলতেছি, কোনো ত্রিভুজের 3টি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকতে পারবা না। যেমন 3টা বাহু থাকলে আঁকা যায়, 2টা বাহু একটা কোণ থাকলে আঁকা যায়, 2টা কোণ একটা বাহু থাকলে আঁকা যায়, কিন্তু 3টা কোণ তো 3টা উপাত্তই বলা গেলে, কিন্তু না, 3টা কোণ দিয়ে তুমি ত্রিভুজ আঁকতে পারবা না। এটা একটা এমসিকিউতে আসতে পারে। একটু তোমাদের সাথে জিন্দেগি শব্দটা, ওই যে একটা সিনেমা আছে মনে হয়, জিন্দেগি না মিলেগি দোবারা, হ্যাঁ, তো ওইরকম আর কি, আমি জিন্দেগি লিখেছি যাতে তোমাদের মনে থাকে, সেজন্য আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কোনো ত্রিভুজের 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলেই ত্রিভুজ আঁকা সম্ভব। কেমন? মানে এটা হচ্ছে যেই কোনো ত্রিভুজ, ধরো 3টা বাহু আছে অথবা 2টা বাহু একটা কোণ আছে, থাকার পরেও যদি শর্ত ফুলফিল না করে, অর্থাৎ 2টা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় না হয়, তাহলে তুমি ত্রিভুজ আঁকতে পারবা না। যেমন 3 যোগ 5, এটা হচ্ছে, আমি ধরে নিলাম এটা 6, 5 আর 3 8, 6-এর চেয়ে 8 বড়। তৃতীয় বাহুটা সবার বড় হইতে হবে, এবং ওইটাকে বাদ দিলে বাকি যে ক্ষুদ্রতর 2টা বাহু তাদেরকে যোগ করলে ওই তৃতীয়টার চেয়ে বড় হইতে হবে। এখন যদি এটা 5 না হইয়া এখানে যদি 2 হইতো, 3 আর 2 5, 6-এর থেকে 5 বড় না, তাইলে ত্রিভুজ আঁকতে পারবা না। 3টা বাহু, মানে 3টা বাহুর মান থাকার পরও তুমি আঁকতে পারবা না, কারণ ওই শর্ত ফুলফিল করেনি। মনে থাকবে? ওকে, পরের যেটা,
ত্রিভুজও আঁকা গেল, কিন্তু ত্রিভুজের মধ্যে বিশেষ ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে এই শর্ত ফুলফিল করার পাশাপাশি অবশ্যই তাকে সমকোণী মানে পিথাগোরাসের উপপাদ্য শর্ত ফুলফিল করতে হবে। কেমন? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটা না বাবা, এইভাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার করার চেয়ে কিছু মান ফিক্সড মুখস্থ করে নেওয়া ভালো। এগুলো আসলে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে মুখস্থ। যেমন আমি এই মানগুলো জানি, তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। 3 4 5 5 12 13 6 8 10 9 40 41 8 15 17 1 1 √2 1 √3 2। জাস্ট ম্যাজিকের মতো হুর করে দুনিয়ার সব ভুলে গেলেও তুমি এগুলো ভুলবা না। এগুলো যে কত সহজে সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, 16 অধ্যায়, এই 15 অধ্যায়, 14 অধ্যায়, এই অধ্যায়গুলির মধ্যে সব জায়গায় কাজে লাগে পিথাগোরাসের উপপাদ্য। ইভেন চোখের পলকে জাস্ট এমন করে এমসিকিউর আনসার করা যায় যারা এই কয়েকটা মান জানে। তবে মনে রেখো, পিথাগোরাসের উপপাদ্যের এই যে তৃতীয় বাহু সবচেয়ে বড় বাহু, তৃতীয় বাহুকে কখনোই নাড়াচাড়া করা যায় না। তুমি প্রথম ও দ্বিতীয় বাহুকে নাড়াচাড়া করতে পারবা, অর্থাৎ এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা হইতে পারে, লম্বর জায়গায় ভূমি, কিন্তু অতিভুজ কখনো চেঞ্জ হতে পারবে না। ঠিক আছে? তার মানে 3 4 5 5 12 13 6 8 10 9 40 41 8 15 17 1 1 √2 1 √3 2 এর কোনো হেরফের হইতে পারবে না। মনে থাকবে, এগুলো হচ্ছে পিথাগোরাসের সূত্র। একটা চলো তোমাকে প্রুফ করে দেখাই। 3 4 5 নর্মালি শর্ত দেখো, প্রথম শর্ত 4 আর 3 যোগ করলে কত হয়? 7। 7 5-এর চেয়ে বড়, হ্যাঁ, প্রথম শর্ত ফুলফিল করেছে সে। এবার ত্রিভুজ আঁকা যাবে। এখন ত্রিভুজ যাবে, সমকোণী ত্রিভুজ কি আঁকা যাবে? চলো, সমকোণী ত্রিভুজের শর্ত কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস ইকুয়াল অতিভুজ স্কোয়ার, এটাই তো শর্ত সূত্র অনুযায়ী পিথাগোরাসের। 5 5 25, 4 4 16, 3 3 9, 9 আর 16 যোগ করলে 25। অতএব লম্ব আর ভূমিকে স্কোয়ার করে যোগ করলে অতিভুজকে একাই স্কোয়ার করলে তার সমান হয়েছে না হয় নাই? হয়েছে। সো সেই অনুযায়ী এদের প্রত্যেকেই একই শর্ত ফুলফিল করতেছে। তো এগুলো এইভাবে করার মতো পরীক্ষার হলে সময় নাই, মুখস্থ পারলে জাস্ট তুমি ক্লিক করবা। ওকে, তো আমি আশা করি এখানে বুঝাইতে পারছি স্বতন্ত্র কয়টা উপাত্তের প্রয়োজন। চতুর্ভুজ আঁকতে গেলে 5টা, আর ত্রিভুজ আঁকতে পারবা 3টা উপাত্ত থাকলে। আর এটা তো নর্মালি, কিন্তু আরও একটা শর্ত আছে, যে কোনো 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইলেই তুমি ত্রিভুজ আঁকতে পারবা। ঠিক আছে? আরেকটা ব্যাপার, সমকোণী ত্রিভুজ আঁকার জন্য তোমাকে পিথাগোরাসের সূত্র অবশ্যই ফুলফিল করতে হবে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তা আমাদের পরীক্ষার হলে একটা এমসিকিউতে এত সময় আমাদেরকে কেউ দিবে না, সেজন্য আমরা 3 4 5 5 12 13 6 8 10 9 40 41 8 15 17 1 1 √2 1 √3 2। জাস্ট এইটুকু মনে রাখবো, পরীক্ষায় আসলে যাতে আমরা চিনে দিতে পারি হ্যাঁ ইয়েস এটা সমকোণী ত্রিভুজ। আরেকটা কথা, যদি তোমার কাছে শুধু কোনো পরিসীমার মান দেওয়া থাকে তাহলে তুমি একটা বর্গ আঁকতে পারবা, অথবা একটা বাহুর দৈর্ঘ্য। যেমন আমরা জানি বর্গ আঁকতে গেলে বর্গের 4টা বাহু সমান। তো বর্গের পরিসীমা থাকা মানে ধরে নিচ্ছি করে একটা বর্গের পরিসীমা 16। তো বর্গের 4টা বাহু সমান, 4 দিয়ে যদি আমি ভাগ করি 4 4 16, অর্থাৎ বর্গের পরিসীমা থাকলে আমাকে এক বাহুর পরিমাপ ভাগ করে বের করে নিতে হবে। আর নর্মালি এক বাহু থাকলে তো আমি আইকেই ফেলতে পারবো। অর্থাৎ হয় পরিসীমা, শুধু পরিসীমা এবং শুধু একটা বাহুর মান থাকলে আমরা বর্গ আঁকতে পারবো। কিন্তু রম্বসের বেলায় রম্বসেরও 4টা বাহু সমান, কিন্তু রম্বসের যে একটা কোনো সমকোণ নয়, সেই জন্য রম্বসের পরিসীমার সাথে হয় একটা কোণ, নয় একটা কর্ণ, কিছু না কিছু একটা ক্লু থাকতে হবে। আবার রম্বসের বাহুর সাথে একটা কোণ থাকতে হবে, অথবা বাহুর সাথে একটা কর্ণ থাকতে হবে, অথবা 2টা কর্ণই থাকতে হবে। মোট কথা হচ্ছে রম্বস আঁকতে গেলে 2টা তথ্য লাগবে, আর বর্গ আঁকতে গেলে একটা তথ্য হইলেই হবে। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বেসিক আলোচনা। চলো সামনে এগিয়ে যাই। 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। নর্মালি যদি তোমাকে বলতো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব, চলো বাবা সমকোণী বলা নেই, শুধু ত্রিভুজ অঙ্কন সম্ভব, তাইলে 3 আর 5 যোগ করলে 8, 7-এর চেয়ে 8 বড়, হ্যাঁ আঁকা যাবে। 5 আর 7 12, 9-এর চেয়ে 12 বড়, আঁকা যাবে। 4 5 হচ্ছে 9, 8-এর চেয়ে 9 বড়, আঁকা যাবে। 6 8 হচ্ছে কত বাবা? 14, 10-এর চেয়ে 14 বড়। নর্মালি তো এটা দিবেন না, আমি তোমাকে বুঝাইলাম। মানে যদি তোমাকে বলে একটা ত্রিভুজ আঁকা সম্ভব, তখন 3টা দিয়ে সম্ভব না, একটা দিয়ে সম্ভব হবে। আর এখন তো 4টা দিয়ে সম্ভব। কিন্তু এখন এখানে বলেছে সমকোণী ত্রিভুজ আঁকা কি সম্ভব? মেবি চিন্তা করো, সমকোণী ত্রিভুজের বেলায় আমরা শর্ত জানি 3 4 5 5 12 13 6 8 10। এই যে আমাদের মুখস্থ 6 8 10 একটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে? ওকে, এবার একটা ত্রিভুজের আবার বলি, এবার কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়? যদি কোনো ত্রিভুজের 3টা কোণ দেওয়া থাকে, অর্থাৎ 3টা কোণের পরিমাপ শুধু থাকলে আমি জীবনও ত্রিভুজ আঁকতে পারবো না। সো আমি 3টা নিয়ে আলোচনা করলাম। সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব, পিথাগোরাসের সূত্র মুখস্থ। শুধু ত্রিভুজ অঙ্কন সম্ভব, 2টা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়। ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, সেটা হবে আমার কি দিয়ে? 3টা কোণ থাকলে আমি ত্রিভুজ আঁকতে পারবো না। ওকে,
আমি আশা করি 3টা দিয়ে আমি 3টা প্রশ্ন দিতে পারতাম, কিন্তু 3টারে আমি একটার মধ্যে ঢুকাই দিছি। ওকে, এইবার একটা ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য 3 আর 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? নর্মালি তুমি একটু আগে দেখেছো এখানে সমকোণের কথা বলে নাই, সো সমকোণী ত্রিভুজ বাদ। নর্মালি ত্রিভুজ আঁকতে গেলে শর্ত কি, যে কোনো 2টা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়। আমরা এখানে 3 আর 8কে প্রথম ও দ্বিতীয় বাহু হিসাবে যদি চিন্তা করি, তাহলে 8 আর 3 আমরা যদি যোগ করি, অবশ্যই এদের যোগফল, এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এদের যোগফল অবশ্যই তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে 3 আর 8 যদি প্রথম দ্বিতীয় হয়, আমরা জানি তৃতীয় বাহুটা সবচেয়ে বড় হইতে হবে। তাহলে তৃতীয় বাহু এখানে সবচেয়ে বড় কে? 11 দিলাম। 11 এখন 8 আর 3 যোগ করলেও 11, তাহলে 11 সমান হয়ে গেলে কি তুমি ত্রিভুজ আঁকতে পারবা? পারবা না। তার মানে 11 অপশন বাদ। তাহলে 11-র পরে বড় কে? সবচেয়ে বড় কে? 8। আর তো কেউ নাই এখানে সবচেয়ে বড়, তার মানে এই 8 এখানে ওর স্থান না। তাহলে ওর স্থান কোথায়? 8-এর স্থান হবে কোথায়? 8-এর স্থানটা আমরা দিব এই জায়গায়। কেন আমরা এই জায়গায় দিব 8কে? কারণ হচ্ছে আমরা একটু আগেই দেখলাম যে 8 আমি এই জায়গায় বসায় দেখছি, আসলে 8 এই জায়গায় দিলে সবচেয়ে বড় বাহু 11, তাহলে 11 সমান হয়ে যায়। তার মানে 8-এর স্থান দ্বিতীয় না, তাহলে 11-র পরে সবচেয়ে বড় বাহুকে 8, তাহলে বড় বাহুটা একটি তৃতীয় বাহু হবে, নিয়ে গেলাম। এইবার 8-এর চেয়ে বড় 3-এর সাথে কত যোগ করলে এদের মধ্যে চিন্তা করে 3টার মধ্যে কারে দিবা? 3-এর সাথে 3 যোগ করলে 6, 8-এর চেয়ে কি 6 বড় না? 3-এর সাথে 4 যোগ করলে 7, 8-এর চেয়ে কি 7 বড় না? 3-এর সাথে 6 যোগ করলে 9, ইয়েস, এটা 8-এর চেয়ে বড়। তার মানে যদিও 8-এর অবস্থান মানে 8 তৃতীয় বাহু, বড় বাহু, কিন্তু অবস্থান অনুযায়ী সে কিন্তু নর্মালি হয় কি, তাকে স্থানে বসাইতে হবে 8-এ, কারণ সে বৃহত্তম বাহু। আর এই 6 হবে তৃতীয় বাহু, মানে নর্মালি 3টা বাহুর মধ্যেই 3 নম্বর বাহু, কিন্তু স্থান তার দ্বিতীয়তে। আমি কি বুঝাইতে পারছি? এই ব্যাপারগুলো না বুঝলে আন্দাজে করলে কিন্তু হবে না, শর্ত ফুলফিল করতে হবে। শেষ সপ্তম অধ্যায় আশা করি পারবা, এই 2-3টা এখান থেকেই আসে সাধারণত। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, আমরা এটা জানি। আচ্ছা, এটা একটু পরে আমি একটু আলোচনা করি। আগে এই অধ্যায়টা করতে গেলে তোমাকে কিছু চাপ জানতে হবে, বৃত্ত জানতে হবে, মানে বৃত্তর একটু বেসিক আলোচনা তোমাকে জানতে হবে। চলো আমি তোমার জন্য একটা বৃত্ত আঁকি। একটা বৃত্ত আঁকলাম, একটা কেন্দ্র আছে একটা বৃত্তের, এটার মধ্যে 2টা এরকম বিন্দু আছে। এই বিন্দুগুলি নেওয়া মানে হচ্ছে এটাকে 2টা পার্টে ভাগ করে ফেলা, ঠিক আছে? এই 2টা পার্টে ভাগ করে ফেললাম। বৃত্তের এই যে এটাকে বলে চাপ, মানে পরিধির মধ্যে তুমি যতগুলো পার্টে ভাগ করবা, যতগুলো বিন্দু নিবে একটা বৃত্ত, ততটা পার্টে ভাগ হয়ে যাবে। পিৎজার মতো যতগুলি কাটবা ততটা চাপ বেরোবে। তাহলে এটাকে আমি 2টা পার্টে ভাগ করছি, এটা হচ্ছে বড় চাপ, এই যে এটা, হ্যাঁ, এই পার্টটা বড় চাপ, এ বি সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ছোট চাপ, হ্যাঁ, এটাকে আমি একটু সবুজ রং দিই। এই বড় চাপটাকে বলা হচ্ছে অধিচাপ, আর এই ছোট চাপটাকে বলা হচ্ছে উপচাপ। ওকে, উপচাপ, উপকথার মানে হচ্ছে ছোট, উপশহর, উপপত্নী, উপগ্রহ, উপজাতি, উপ মানে ছোট, আর অধি মানে বড়। এখন এই 2টা চাপের মধ্যে 2 ধরনের কোণ উৎপন্ন হয় আমাদের। প্রথম যে চাপ বড় চাপ, বড় চাপে ছোট কোণ, ছোট কোণ কাকে বলে? সূক্ষ্ম কোণকে। তাহলে অধিচাপে কোন কোণ উৎপন্ন হয়? সূক্ষ্ম কোণ। আর উপ মানে ছোট, ছোট চাপে কোন কোণ হয় উল্টা বড়, বড় মানে কোন কোণ? স্থূল কোণ, মোটা সোটা কোণ, মনে থাকবে। তার মানে অধিচাপ বড়, বড় চাপে ছোট কোণ মানে সূক্ষ্ম কোণ, উপচাপ ছোট, ছোট চাপে বড় কোণ মানে হচ্ছে স্থূল কোণ, মনে থাকবে। আবার কখনো কখনো চাইতে পারে এইটার বিপরীতটা কোনটা, আমি একটু দেখাবো পরে। নর্মালি গেল। এইবার এই একই চাপের উপর দণ্ডায়মান, এই একটা চাপের উপর যদি আমরা 2টা মানে একটা কোণ আঁকি, এটাকে বলে কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, এটা একটু মুছে ফেলবো তোমাদের সুবিধার জন্য। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এই চাপটার মধ্যেই, এই চাপের মধ্যেই এই এ আর বি বিন্দুতে, এখানে ও, এ ও বি, এটাকে বলে কেন্দ্রস্থ কোণ। আর ওই যে বৃত্তে গিয়ে যদি স্পর্শ করে এ সি বি কোণ, এটাকে বলে বৃত্তস্থ কোণ। মনে রাখতে হবে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থর 2 গুণ, অর্থাৎ ছোট কোণটা 4 হলে এটা হবে 8, এটা 6 হলে এটা হবে 12, এটা 20 হলে এটা হবে 40, এটা 50 হলে এটা হবে 100, আর এটা 100 হলে এটা 50, এটা 10 হলে এটা 5, এটা 9 হলে এটা 3, 9 মানে 10 হলে এটা 5, এটা 6 হলে এটা 3, অর্ধেক এরকম করে মনে থাকবে। অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, মনে থাকে যেন আমাদের এই কথাগুলো। ওকে, এরপরে আরেকটা বিষয়, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ কোনো একটা বৃত্তের মধ্যে এই হচ্ছে কেন্দ্র, এই অর্ধেক করে দিলাম, এই অর্ধেকের মধ্যে যদি আমি একটা কোণ আঁকি, অর্ধবৃত্তস্থ কোণ মানে বৃত্তের অর্ধেকটার মধ্যে একটা কোণ আঁকছি, এই অর্ধবৃত্তস্থ কোণটা হবে 90 ডিগ্রি কোণ, মনে থাকবে। এটা একটা এমসিকিউতে আসবে।
বা 90 ডিগ্রি। কোনো ত্রিভুজে 3টা বহির্বৃত্ত আঁকা যাবে। যেমন ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের 3টা বহিস্থ কোণ আছে 3 দিকে। আমি এই দিকে একটা বহির্বৃত্ত আঁকতে পারবো, এই দিকে একটা আঁকতে পারবো, এই দিকে একটা আঁকতে পারবো, অর্থাৎ আমি 3 দিকে 3টা বহির্বৃত্ত আঁকতে পারবো। এটা একটা এমসিকিউ, ঠিক আছে? গেল এইটা, গেল এইটা। কোনো বৃত্তে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বাবা, স্পর্শক কি আগে সেটা চিনে নিতে হবে। কোনো বৃত্তে, এই হচ্ছে বৃত্ত, বৃত্তের স্পর্শক হচ্ছে বহিস্থ কেন্দ্র থেকে যদি এইদিকে যায়, এটা হচ্ছে একটা স্পর্শক বহিস্থ থেকে এই, আর এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। অর্থাৎ কোনো বৃত্তের এটাকে বলে স্পর্শক, এটাকে বলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যে যে কোণটা, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা মাস্ট বি হবে। ওকে, গেল এটা। এটাও একটা এমসিকিউতে থাকতে পারে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়? এই বহিস্থ বিন্দু থেকে 2টা স্পর্শক আঁকা যায়। এই পি একটা বহিস্থ বিন্দু, এখান থেকে এইদিকে একটা, এইদিকে একটা। এই স্পর্শক নিয়ে আমি যদি তোমাকে কথা বলি, স্পর্শক নিয়ে 4টা মানে সূত্র আছে স্পর্শকের, প্যাচ লাগায় ফেল বানাইলে। আমি একটু মুছে তোমার জন্য একটু সহজ করে দিই। এগুলো একটু মুছি খুব সহজেই, তাহলে সুন্দর হবে, বুঝাইতে ভালো হবে। ওকে, বৃত্তের এই যে স্পর্শক, কয় ধরনের স্পর্শক আছে? বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের মধ্যে কয়টা স্পর্শক, এটা হচ্ছে বহিস্থ বিন্দু। তাহলে এখান থেকে কয়টা স্পর্শক আঁকা যাবে? বহিস্থ বিন্দু থেকে 2টি। খেয়াল করো। এইবার যদি খুব ভালো করে আমরা খেয়াল করবো, এটা হচ্ছে বহিস্থ বিন্দু থেকে, আর বৃত্তের মধ্যে, বৃত্তের কোনো একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যাবে? একটা বিন্দুর মধ্যে, এরকম বৃত্তের একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা যাবে। ওকে, ব্যাস, এইটা আরেকটা, একটা বিন্দুর মধ্যে একটা স্পর্শক। এবার আরেকটা, যদি 2টা বৃত্ত কোনোভাবে স্পর্শ না কইরা দূরে দূরে থাকে, তাহলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকতে পারবো? সাধারণ মানে দুইটারই টাচ করা যাবে একই সাথে। চলো একটু দেখি। এই 2টা বৃত্ত, এই 2টা বৃত্তর মধ্যে এই দুইটাকে একটা রেখা দিয়ে 2টাকে টাচ করাইছি, 2টা, 3টা, 4টা। 2টা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকা গেল? সবচেয়ে বেশি 4 ভাবে টাচ করলো, তার মানে সর্বোচ্চ কয়টা স্পর্শক আছে? 4টা। এটা আরেকটা নিয়ম। এবার 2টা বৃত্ত পরস্পরকে পরস্পর যদি বহিঃস্পর্শ করে, মানে বাহিরের দিক দিয়ে যদি একজন আরেকজনকে টাচ করে, তখন আমরা কি করব? এটার জন্য তখন আমরা এটার মধ্যে কয়টা সাধারণ স্পর্শক হবে? 1টা, 2টা, 3টা। যদি মনে রেখো, কেউ কাউকে স্পর্শ না কইরা কয়টা সাধারণ স্পর্শক? 4টা। একজন আরেকজনকে বাহিরের দিক দিয়ে স্পর্শ কইরা কয়টা? 3টা। বহিস্থ পি মানে একটা বহিস্থ বিন্দু, বাহিরের বিন্দু থেকে কয়টা আঁকতে পারলাম? 2টা। এইবার বহিঃস্পর্শ করলে অন্তঃস্পর্শও তো করার কথা, তাই না? তাহলে 2টা বৃত্ত একজন আরেকজনকে যদি অন্তঃস্পর্শ করে, ভেতরের দিক দিয়ে একটা আরেকটাকে স্পর্শ করে, তাইলে আমরা কয়টা স্পর্শক আঁকতে পারবো? 1টা। এই যে দেখো, এই রেখাটাই এদিক দিয়ে শুধু সম্ভব। এদিক দিয়ে কি সম্ভব? এদিক দিয়ে কি সম্ভব? স্পর্শ করা মানে কিন্তু ভিতর দিয়ে যাওয়া না, স্পর্শ মানে ছুঁয়ে যাওয়া বাইরের দিক দিয়ে। ভেতরের গেলে তো ছেদ হয়ে যায়, তাহলে তার স্পর্শ হয় না। আর একটা সরল রেখা একটা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? ছেদ করতে পারে 2টা বিন্দুতে। ছেদ করা মানে ওই যে একদম ছুরি বসায় দেওয়া, এপিট করে ফেলা। আর স্পর্শ করা মানে আলতু করে ছুঁয়ে যাওয়া। হ্যাঁ, ছুঁয়ে যাওয়া বোঝো না? বাচ্চাদেরকে গুলিমিলি করে আদর করি না আমরা, এরকম করে ছুঁয়ে দিই, এইটা। আর যদি তুমি কাউকে দেখলা জিদ রাগ আছে, একদম ডিলা ছুরি বসায় ওর পেটের মধ্যে, তাইলে সেটা হবে গিয়া কি? ছেদ করা। ছেদ করা যায় 2 বিন্দুতে, আর স্পর্শ করা যায় একটা বিন্দুতে। মনে থাকবে? ঠিক আছে। তাহলে স্পর্শ রিলেটেড আমি কয়টা পাইলাম তথ্য? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, ছেদ সহ একটা 6টা। মনে থাকবে? এগুলো যদি ভুল করো তাহলে কিন্তু আমি দায়ী না, তোমরা দায়ী, মাইক দিয়ে ফাটাই ফেলবো। ওকে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। একটা বৃত্তের মধ্যে অসংখ্য জ্যা আছে, এই কিন্তু যেই জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে সে জ্যা সবচেয়ে বড় জ্যা, এবং সে তার নাম হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এই ব্যাসটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা, এছাড়া আশেপাশের এরা সবচেয়ে বড় না। ঠিক আছে? বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ বৃত্তের মধ্যে আমি যদি 2টা সমান জ্যা আঁকি, ধরো এই হচ্ছে বৃত্ত, 2টা যদি জ্যা আঁকি আমি,
এই এই যা দুটো যদি সমান হয় তাহলে তাদের দূরত্ব দুইটাও সমান হবে, উপপাদ্য 18 মনে থাকবে। আচ্ছা, এবার সমকোণী ত্রিভুজে যদি আমরা পরিবৃত্ত আঁকতে যাই, আমরা কি পরিবৃত্ত চিনি? এই যে দেখো, একটা ত্রিভুজের মধ্যে আমি পরিবৃত্ত আঁকবো, এই হচ্ছে পরিবৃত্ত, অর্থাৎ বৃত্তটা বাহিরে। এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে চাই, এটার মধ্যে একটা পরিবৃত্ত আঁকতে চাই এই, অথবা যদি আমি একটা স্থূলকোণী ত্রিভুজের একটা পরিবৃত্ত আঁকতে চাই, তিনটা ত্রিভুজের সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ। সমকোণের পরিবৃত্ত আঁকতে গেলে এই পরিবৃত্তের পরিকেন্দ্র, মানে একটা কেন্দ্র দিয়েই তো এটা গোল দিতে হবে, ওই কেন্দ্রটা হবে অতিভুজের উপর। সূক্ষ্মকোণী ত্রিভুজের কেন্দ্রটা হবে সূক্ষ্মকোণের মানে ত্রিভুজের ভেতরে, স্থূলকোণী ত্রিভুজের কেন্দ্রটা হবে স্থূলকোণের বাইরে। মনে থাকবে, সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে গেলে তার পরিকেন্দ্র কোথায়? অতিভুজের উপর। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে গেলে তার পরিকেন্দ্র কোথায়? ত্রিভুজের ভেতরে, অভ্যন্তরে। স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে গেলে পরিকেন্দ্র ত্রিভুজের বাহিরে। মনে থাকবে? ওকে, চলো ঠিক আছে। আমি আশা করি এখানে যে কটা ছিল টুকটাক আমি বুঝাইতে পারছি। কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কেমন? এই যে এতক্ষণ আমি বেসিক আলোচনা করেছি, এখন মূল ক্লাস। কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপ মানে বড় চাপ, বড় চাপে ছোট কোণ। কোনো বৃত্তের উপচাপে কোন কোণ? যদি উপ মানে ছোট চাপ, ছোট চাপ হইলে স্থূল কোণ বলবো, ওকে। কিন্তু কোনো বৃত্তের উপচাপে, উপচাপ দেখলেই নাচতে নাচতে ঢ্যাং ঢ্যাং করতে করতে দিয়ে দিব আরে ছোট চাপে বড় কোণ, স্থূল কোণ। কিন্তু না, উপচাপের পরে একটু ঢ্যাং ঢ্যাং বন্ধ করে একটু দেখো কি লেখা আছে, অনুবন্ধী চাপ। উপচাপের অনুবন্ধী চাপ, অনুবন্ধী কথার মানে হচ্ছে বিপরীত, ঠিক আছে। অর্থাৎ উপচাপের বিপরীত চাপে কোন কোন? তাহলে উপচাপের বিপরীতে কি আছে? অধিচাপ। ঘুরায় বলছে, মাহি ম্যাডাম বলতে পারো, হেলেনা ম্যাডাম না বললা, নিগমের মা বললা, নিসর্গর মা এই কাজটা করছে। বা তোমার একটা নাম দিলাম যে এটা না কইরা ওর বোন, ওর মানে তোমার ওটা সরাসরি চেনা যায়, কিন্তু ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে এমন করে পেঁচায় টাচায় বললা, অনেকে চিনতেও না পারে, অনেকে খেয়ালই করবে না, তার মানে এরকম ব্যাখ্যা দিছে। উপচাপের অনুবন্ধী চাপ, উপচাপের বোন, উপচাপের বান্ধবী, কেন অধিচাপ বলা গেল না? ওটা না বলে একটু পেঁচায় বলছে, তো বলুক, আমরাও চিনি, তাই না? ক্লাস বেলের বাচ্চারা চিনে উপচাপের অনুবন্ধী চাপ মানে অধিচাপ, তাহলে অধিচাপের সূক্ষ্মকোণ, ওকে ব্যাস। দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, একটু আগে আমরা বহিঃস্পর্শ শিখেছি না বাবা? দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এটা আমাদের কাছে চাই, এই কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব। যদি দুইটা বৃত্ত বাহিরের দিক দিয়ে স্পর্শ করে তাহলে আমাদের মনে রাখতে হবে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে তাদের দুইটা বৃত্তেরই দুইটা ব্যাসার্ধের যোগফল। অর্থাৎ এই যে আমি এখানে লিখে দিয়েছি ব্যাসার্ধের সমষ্টি, বহিঃস্পর্শর পাশে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। তাহলে একটার ব্যাসার্ধ 4, ভালো কথা, আরেকটার ব্যাসার্ধ নাই, ব্যাস। এটা তোমার কনফিউজড করার জন্য দিছে, দুইটা ব্যাসার্ধ দিবে না, তুমি তাড়াহুড়ায় 10 যোগ 4 14, কিন্তু ভুল। তোমাকে করতে হবে, ভালো করে তাকাইতে হবে, ও আচ্ছা একটা ব্যাসার্ধ আর একটা ব্যাস, ব্যাস থাকলে অর্ধেক করি, ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ, 10-এর অর্ধেক 5, 5 আর 4 হচ্ছে গিয়ে 9, পারবো না? কিন্তু যদি বলে দুইটা বৃত্তে পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, অর্থাৎ এই একটা এই আরেকটা, এইবার তাদের মধ্যবর্তী দূরত্ব কত? যদি একটার ভিতর দিয়ে আরেকটা করে তাহলে একই জায়গা দুইবার রিপিট হয়েছে, সেজন্য তাদেরকে ব্যাসার্ধদ্বয়ের অন্তর মানে বিয়োগফল করে দিব, অর্থাৎ 5 থেকে 4 চলে গেলে 1 হবে। এখানে 6 আছে আর এখানে 10 আছে, 10-এর অর্ধেক করি 5, 10 থেকে 5 চলে গেলে 1 হবে। আমি কি বুঝাইতে পারছি? এইটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। এই অঙ্ক করতে গেলে আমাদের একটু আগে শিখাইছি সপ্তম অধ্যায়ে 3 4 5 5 12 13 6 8 10 9 40 41 8 15 17 1 1 √2 1 √3 2। আমি বারবার কেন বলতেছি? যাতে তোমারও মুখস্থ হয়ে যায়, এই জন্য বলতেছি, ঠিক আছে? এগুলো আমরা শিখেছিলাম বাংলা দ্বিতীয় পত্র বাচ্চাদেরকে আমি শিখাইছিলাম, চানাচুর মানে জাস্ট হুর করে আমরা এগুলো পারবো। এগুলার ম্যাজিক যারা আমার সাথে দীর্ঘদিন ধরে আছে তারা এগুলার ম্যাজিক বলতে পারবে যে আসলে কিভাবে এগুলো ম্যাজিকের মতো কাজ করে। দেখো, ওপি সমান 3 সেন্টিমিটার, ভালো কথা, 3। এমএন সমান, এই এমএন 8 সেন্টিমিটার পুরাটা। এবার ওএন সমান কত? এখন এই যে মাত্র দেখাইলাম sec স্কয়ার থিটা -1, এটা মানে কি? sec স্কয়ার থিটা -1, এই যে sec স্কয়ার থিটা -1 এর পরিবর্তে আমি tan স্কয়ার থিটা লিখতে পারি এই যে সূত্র দিয়ে। তাহলে এটার মান আমি যদি লিখে ফেলি এখানে tan স্কয়ার থিটা, হ্যাঁ, রুটে এখানে আছে রুটে আর স্কয়ারে কাটা, tan থিটার মান হচ্ছে sin থিটা বাই cos থিটা, এটা tan এর সূত্র। আর কোসেক থিটার মান হচ্ছে 1 বাই sin থিটা,
সাইন থিটা কাটা 1/cos থিটার মানে হচ্ছে sec থিটা। 1/cos-এর বিপরীতে sec লেখা যায়, এগুলি সূত্র জানা লাগে। 1/cos মানে sec, সাইনের বিপরীত কোসেক, আবার ট্যানের বিপরীত কট, এগুলো জানতে হয়, ঠিক আছে। আবার যেমন ট্যানের একটা সূত্র 1/cot, আবার ট্যানেরই সূত্র হচ্ছে সাইন থিটা বাই cos থিটা। এটা বুঝতে হবে পরিস্থিতি পরিবেশ অনুযায়ী যে কোনটা হবে। যদি কোথাও সাইন থাকে তাহলে ট্যানের সূত্র সাইন থিটা cos থিটা, যদি কোথাও কট থাকে তখন আবার ট্যানের সূত্র হয়ে যাবে 1/cot থিটা, ঠিক আছে। এগুলো সেম, সবগুলো দিয়েই থাকতে পারে, তোমাকে এটা বুঝে নিতে হবে। এবার আসি এই সূত্রটায়, sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল 5/2। এখন প্লাসের মান দেওয়া থাকলে হুবহু যদি মাইনাসের মান চাই, এটা হবে উল্টা মান, অর্থাৎ sec থিটা মাইনাস ট্যান থিটার মান 2/5। প্লাসের মান যা থাকবে মাইনাসের মান তাই হবে। যেমন এটা না থাকে এখানে কোসেক থিটা প্লাস ট্যান থিটার মান যদি থাকে 3/4, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান হবে 4/3। প্লাসের মান এরকম যা থাকবে, মাইনাসের মান ঠিক তার উল্টা হবে। তবে একটা ঝামেলা আছে এখানে, যদি এটা sec থিটাটাই যেমন ধরো নর্মালি হওয়ার কথা, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল, এটা ইকুয়াল ধরো আমার একটা মান দিল আমার কত 4/3, হ্যাঁ 4/3। এখন কোসেক থিটা মাইনাস কট থিটা হইলে আনসার হবে 3/4 উল্টা। কিন্তু যদি এটা না হইয়া যদি এটা উল্টা হয়, অর্থাৎ কটটা আগে হয়, কট থিটা মাইনাস কোসেক থিটা সবই ঠিক আছে, শুধু এটা আগে এটা পরে, তখন এটা একটা ঝামেলা হয়ে যাবে। এটার মান উল্টাবে ঠিকই, কিন্তু সাথে একটা মাইনাস আসবে, মনে থাকবে -3/4, এটা যেন মাথায় থাকে। ওকে, ভালো কথা, যাই হোক এটা মুছে দিলাম। এবার আরেকটা যেটা করব সেটা হচ্ছে, একটা অনুপাতের মান দেওয়া আছে, মানে একটা অনুপাত আর অনুপাতের একটা মান আছে, দুইটা বাহুর মান, আর একটা অনুপাত চাইছে। আমরা জানি ত্রিকোণমিতিতে অনুপাত হচ্ছে মোট 6টা, জানি কি না? অবশ্যই জানি। 6টা অনুপাতের মধ্যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট, কোসেক, সেক, মানে এই তো এইভাবেই চলছে। আমরা জানি কজের সূত্র কি? কজ মানে কবরে ভূততি, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ। সাইনের সূত্র কি? সাগরে লবণতি। তাহলে প্রথমে এই কজ ইকুয়াল 1/2, এটারে আমি একটা ত্রিভুজ আইকা এটার মানটা একটু বসাই নিব। কবরে ভূততি, একোণ এইটা, হ্যাঁ ভূত হচ্ছে এই একোণের বিপরীতটাকে বলে লম্ব, আর এটাকে বলে ভূমি, ওইটা অতিভুজ। কবরে ভূততি, তাহলে ভূমি হচ্ছে 1 আর অতি হচ্ছে 2। 1 2, তুমি একটা মান মুখস্থ করেছিলে পিথাগোরাসের 1√3 2, অর্থাৎ অতিভুজ ঠিক থাকলে √3 1 1√3 হইতেই পারে। তাহলে এটা মুখস্থ মান 1√3, মুখস্থ আমি জানি, আর করা লাগলো না পিথাগোরাসের সূত্র দিয়া। না জানলে আবার পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার দিলে লম্ব বেরিত, ঠিক আছে। নর্মালি মুখস্থ জানি, বসাই দিলাম। তাহলে এইবার তোমার কাছে সাইন চাইছে, সাগরে লবণ অতি, লবণ হইল √3, অতি হইল 2, এটার মধ্যে স্কোয়ার আছে, √, স্কোয়ারে কাটা 3, 2 দুগুণে 4, 3/4 হয়েছে। এটা যদি বলি আমি একটু সেমভাবে দেখাইতে চাই তোমাদেরকে, একটা বাহুর মান আর একটা কোণ যদি থাকে, আমি আরেকটা বাহুর মান চাইলে বের করতে পারবো। এটা যেই কোনো একটা বাহু একটা কোণ থাকলে আমি বের করতে পারবো। আচ্ছা, এই কোণের বাহু এটা হচ্ছে লম্ব, আর তাহলে এটা হচ্ছে ভূমি। লম্ব আছে, ভূমি চেয়েছে, লম্ব আর ভূমির সাথে কোন অনুপাতের সম্পর্ক এটা তোমাকে বুঝতে হবে। এখানে যদি তুমি উল্টাপাল্টা কোনো কাজ করো তাহলে কিন্তু হবে না। যেমন কি? যেমন হচ্ছে লম্ব আর ভূমি দিয়া টেরা লম্বাভূত, এখানে যদি তুমি সাইন থিটা আনো তাইলে হবে না, কারণ সাইন থিটা মানে সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, কবরে ভূততি, কবরে মানে কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। সো কে আছে, কাকে চেয়েছে, এই দুজনের মধ্যে কোন অনুপাতের সম্পর্ক সেটা তোমাকে বুঝতে হবে। তো 6 সেন্টিমিটার লম্ব আর ভূমি, তাহলে এটা হচ্ছে টেরা লম্বাভূত, tan 60 ডিগ্রির মান। তাহলে আমি যদি লিখি tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি হচ্ছে বিসি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর এটা 6, এটা বিসি। আমি যদি বিসির মান বের করব, বিসির সাথে √3 দিলাম, এখানে 6 দিলাম, আমার শুধু বিসির মান দরকার, তাহলে 6-এর এই নিচে √3 দিলাম। এখন এরকম মান থাকলে নিচের রুটটাকে উঠাই দেওয়ার চেষ্টা করব। আমরা জানি একটা 6 যেই কথা, এই 6টাকে আমি 3 × 2 লিখতে পারি, পারি কি না? 3 দুগুণে 6 পারি। আবার একটা 3কে আমি বাবা 2টা √3 লিখতে পারি কি না বলো তো? অবশ্যই পারি, কেন পারবো না বলো তো? কারণ একটা 3 মানে 2টা √3, আবার একটা 2 মানে 2টা √2, ওইভাবেই তো আমরা জানি। তাহলে এই √3 নিচেরটা উপরটা কাটতে পারবো একরকম হইলে, রইল বাকিকে 2√3, এই যে আনসার 2√3। এবার এগুলো তো তোমরা জানোই, 16 অধ্যায়ে আমি করাইছি পরিমিতির মধ্যে। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তো 4 সেন্টিমিটার না, 5 10 যত থাকুক, ক্ষেত্রফল বের করতে বললে সূত্র হবে √3/4 ওই বাহুর উপর স্কোয়ার। তো এখানে 4 আছে, 4 স্কোয়ার মানে 4 4 কত 16,
16কে 4 দিয়ে যদি কাটি, 16কে 4 দিয়ে কাটলে 4√3, আনসার বেরোবে 4√3। যদি মান হয় 4 না হইয়া যদি হয় 8, তাহলে 8 স্কোয়ার 64 দিব, ঠিক আছে। যদি হয় 9 দিব, যা হবে তা দিলেই √3/4 এই স্কোয়ার সূত্র, ওকে। ব্যাস, কোনো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে সেম √3/4 ওইটুকু ঠিকই থাকবে, √3/4 ঠিকই থাকবে। তাইলে a স্কোয়ার মানে √3 স্কোয়ার, ঠিক আছে। এ তাহলে √r স্কোয়ারে কাটা, তাহলে 3, তাহলে উপরে হইব 3√3, নিচে হইল 4, ঠিক আছে। এই হচ্ছে ক্ষেত্রফল, কিছু করার নাই। যদি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হয়, সেমভাবে ওই জায়গায় 6 6 36, 4 দিয়ে 36 ভাগ করলে 9, আনসার হবে 9√3, ঠিক আছে। সেম যদি ক্ষেত্রফল দৈর্ঘ্য না থেকে যদি পরিসীমা থাকে, কোনো সমস্যা নেই, পরিসীমা আর দৈর্ঘ্য একই। কেন? কারণ পরিসীমা মানে হচ্ছে 3টা বাহুর যোগফল, আর সমবাহু মানে 3 বাহু সমান, তাহলে 3 দিয়ে ভাগ করলে 18, 3 6 18, তাহলে এক বাহু একটু জাস্ট কষ্ট করে ভাগ করে বের করে নিতে হবে, এই একটা কাজ বেশি। তো বাহুর মান কত পাইলাম? 6, এবার √3/4 6 স্কোয়ার, ঠিক আছে। আশা করি পারবো। কিন্তু মামুনি যদি আমাকে বলে একটা সমবাহু, এই ত্রিভুজের একটা বাহু আছে এবং এটার উচ্চতা বের করো মা, ক্ষেত্রফল না বের করে, তাহলে উচ্চতারও সূত্র আছে। ধরো এই একটা সমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্য 4, এবার বললো উচ্চতা বের করতে। উচ্চতা হচ্ছে এটার √3/2a, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে √3/4 a স্কয়ার, এটা হচ্ছে √3/2a। তাহলে √3/2a, এ মানে কত? 4, তার মানে 4√3/2, ঠিক আছে। উচ্চতা বললে আমরা এইভাবেই বের করব। এবার এটা হচ্ছে 16.1-এর আরেকটা সূত্র। দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা কোন সূত্র ব্যবহার করব? দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা সাইন, আমরা বের করব হাফ AB সাইন থিটা, এই হচ্ছে সূত্র। তাহলে হাফ AB মানে হচ্ছে 6, B মানে হচ্ছে 8, মানে বাহুর দৈর্ঘ্যগুলা, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা 2 দিয়ে যদি 8কে কাটি হচ্ছে 4, 2 দিয়ে 6কে কাটলে 3, 3 4 12√3, এই যে হয়ে গেছে 12√3। ওই ক্ষেত্রফল, ওই সূত্রটা জানলেই চলে, ঠিক আছে। এবার একটা রম্বসের ক্ষেত্রফল, যদি রম্বসের ক্ষেত্রফল বের করতে বলে, হাফ ইন্টু 2 কর্ণের গুণফল, হাফ ইন্টু 12 ইন্টু 15, 12কে 2 দিয়ে কাটলাম 6, 6 15 কত হয়? 90, 15 আর 10 আছে, আবার P1 P2 আছে, হাফ ইন্টু P1 ইন্টু P2, যা থাকবে হাফ ইন্টু 2 কর্ণের গুণফল দিলেই রম্বসের ক্ষেত্রফল পাওয়া যাবো আমরা। একটা বর্গের ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? একটা বর্গের ক্ষেত্রফল আমরা জানি, এই হচ্ছে একটা বর্গ, বর্গের ক্ষেত্রফল হচ্ছে 16। আমরা বর্গের ক্ষেত্রফল থেকে বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। কেন? কারণ বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a, এটা হচ্ছে বর্গের কর্ণের সূত্র। এ মানে এক বাহুর দৈর্ঘ্য, তাই 16 যদি হয় পরিসীমা, তাহলে 16 যদি হয় ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল থেকে এক বাহুতে যাওয়া লাগবে না। ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্যের উপরে স্কোয়ার দিলে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের উপরে যদি আমি বর্গমূল দেই, 16 বর্গমূল হচ্ছে 4, তার মানে 4√2, ঠিক আছে। ওই যে 4 4, 16কে বর্গমূল করলে 4, আর √2 তো √2, তার মানে কর্ণের দৈর্ঘ্য হইল 4√2, এই যে 4√2। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে? এই একটা বর্গের ক্ষেত্রফল, ধরে নিচ্ছি বর্গের বাহু 4, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 4 স্কোয়ার মানে 4 4 16। এটার কর্ণের উপর যদি আমি এই 4 হইলে এটা হবে √2a, তো তাহলে 4√2, হ্যাঁ, এটার ক্ষেত্রফল। তো এটার মধ্যে আবার একটা ক্ষেত্রফল বের করবো, এটা এখন এটা আবার এক বাহুর দৈর্ঘ্য 4√2, তাহলে এবার 4√2 মানে এক বাহুর উপর স্কোয়ার, নতুন কর্ণের উপর পুরনোটার ক্ষেত্রফল, এবার নতুনটার ক্ষেত্রফল। 4 4 16, √2 আর স্কোয়ারে কাটা 2, 16 দুগুণে কত? 32, একটা 16 একটা 32, তাহলে কর্ণটা হবে ওইটার কয় গুণ? কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের, খেয়াল করো, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের ক্ষেত্রফলের কত গুণ? কর্ণের কার সাথে এর লাগানো আছে খেয়াল করবা, কর্ণের কত গুণ? কর্ণের অর্ধেক। আর যদি বলে দৈর্ঘ্যের কত গুণ, ওই বর্গের এক বাহুর বর্গের হচ্ছে ক্ষেত্রফলের তখন হবে দ্বিগুণ, বর্গের 2 গুণ, কারণ বর্গ ছোট, এটা বড়, আর এটা বড়টার ছোটটা হবে অর্ধেক, ঠিক আছে। যে চতুর্ভুজের দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুই বাহু সমান্তরাল নয় তাকে কি বলে? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? একদম সহজ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু
দুই বাহুর যোগফল, ঠিক আছে, হাফ ইন্টু এইচ ইন্টু দুই বাহুর যোগফল, অর্থাৎ 32 যোগ 64, এটা হচ্ছে আমার জানা ক্ষেত্রফল। আবার ওরাও একটা ক্ষেত্রফল দিয়ে দিছে 768, ব্যাস এটা যদি আমি বের করি তাইলে আমার হয়ে যাবে। 32 64 যোগ করব, যোগ কইরা এইচটা এখানে রাখবো, এদেরকে কাটাকাটি করে ওই পাশে নিয়ে গেলে আমি একটা মান পেয়ে যাব 16 মিটার। নিজেরা করবা। কোনো বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে পরিধি কত? আমরা জানি বৃত্তের পরিধি বের করার সূত্র হচ্ছে 2πr, আর মানে ব্যাসার্ধ। ব্যাস যদি 10 হয়, ব্যাসার্ধ হইল 5, তাহলে 5 দুগুণে 10, এবার পাইয়ের মান গুণ করলে 31.42, ঠিক আছে। এবার আসি উপাত্ত সমূহকে কি করব আমরা। উপাত্ত সমূহকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশককে শ্রেণীর গণসংখ্যা বলে। এটা মুখস্থ করে ফেলবা। উপাত্ত সমূহকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক হচ্ছে শ্রেণীর গণসংখ্যা। আমরা জানি বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, দুই ধরনের চলক আছে আমাদের পরিসংখ্যানে। এই বিচ্ছিন্ন চলক মানে আলাদা আলাদা, যেমন পাখি, মানুষ, কলম, খাতা, বই, আলাদা আলাদা একটা একটা করে গুনি। একটা মানুষ ছোট হলে তারে কিন্তু আমরা অর্ধেক মানুষ বলি না, মানে আমরা তারে 4 ভাগের 1 ভাগের মানুষ বলি না। মানুষ মানে আস্ত মানুষই তারে গণনা করি। কিন্তু পরীক্ষায় জিপিএ 5 কত পাও? 5.00, 4.39, 8.99, মানে 8 যদিও পাও না, মানে 5 পর্যন্তই তো আমাদের পাওয়া যায়, তার মানে 3.89, 4.999, হ্যাঁ, বা 2.78। এই যে পয়েন্ট অবিচ্ছিন্ন, ভাঙ্গা যাচ্ছে না, জোড়া আলাদা করা যাচ্ছে না, এইটা কি বলা হচ্ছে? অবিচ্ছিন্ন। আবার তাপমাত্রা, আমাদের আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি বলি, যেমন আমার এসি এখন চলতেছে 18-তে, তো এছাড়া নর্মালি তাপমাত্রা যদি আমাদের থাকে, যেমন আজকে তাপমাত্রা 43.35 ডিগ্রি সেলসিয়াস, অথবা শীতকালে 17 এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওটাও কিন্তু দশমিকে আসে। মোবাইলে দেখবা তাপমাত্রা উঠে থাকে। আমাদের বয়স কিন্তু আমাদের কোনো সীমা নেই। বয়স 20 বছর 3 মাস, এত ঘন্টা, এত দিন, এত সেকেন্ড, ক্ষুদ্র ক্ষুদ্র করতেই থাকবো। উচ্চতা, আমাদের উচ্চতাও কিন্তু সেন্টিমিটারে দশমিক আসে পয়েন্টে মাপলে, ঠিক আছে। আমাদের ওজন, এগুলো কিন্তু সবই অ্যাকুরেট না, এগুলোকে বিচ্ছিন্ন ভাঙা, এত কেজি, এত গ্রাম, এত দশমিক দশমিক এত আসে। সো এই প্রত্যেকটাই হচ্ছে অবিচ্ছিন্ন চলক। প্রচুরকের সূত্রটা দেখে নিবা, মধ্যকের সূত্রটা দেখে নিবা, পরীক্ষায় আসতে পারে। গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে শ্রেণীর মধ্যমান লাগবে, অজীব রেখা আঁকতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, আর শ্রেণী ব্যাপ্তির উচ্চসীমা লাগবে। আয়তলেখা আঁকতে গেলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, ঠিক আছে। আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। এইবার এগুলোর আমাকে যদি বলে এগুলোর মধ্যক কত বের করো, মধ্যক বের করার দুইটা সূত্র আছে। একটা যদি হয় জোড় সংখ্যা, আর একটা যদি হয় বিজোড় সংখ্যা। বিজোড়ের সূত্র 1 2 3 4 5 6, এখানে 6টা সংখ্যা, তার মানে জোড়। জোড় হইলে এদেরকে সাজাবো, সাজায়া সমান সমান মাঝখান দিয়া ভাগ করে দিয়া মাঝের দুইটাকে যোগ করে 2 দিয়া ভাগ করে দিব। আর যদি বিজোড় হয় তাহলে সমান সমান ভাগ করে মাঝে যেটা থাকবে এটাই সংখ্যা। তাহলে চলো 1 2 3 4 5 6 7, যেটা বিজোড়, তাহলে সাজাই। প্রথমে সাজাইতে হবে, না সাজাইলে হবে না। 9 10 11 12 14 15 18, 14 15 18, এইদিকে 3টা, এইদিকে 3টা। আমার শুধুমাত্র 3 3 গেলে মাঝের জনকে থাকে 12, আমার উত্তর হবে 12। বিজোড় হইলে সমান সমানভাবে সাজায় অর্ধেক অর্ধেক দিয়ে মাঝে একজন থাকলে সেই হবে উত্তর। কিন্তু যদি জোড় হয় তখন কি, যে যেমন জোড় সাজাই, চলো জোড়গুলিকে প্রথমে 9, 9-এর পরে কে আছে 13, 13-র পরে কে আছে 9-এর পরে 11, সরি 11, 11-র পরে 13, 13-র পরে 14 আছে 2টা। আচ্ছা, এখানে হচ্ছে 14, তাহলে আমরা পাচ্ছি 9 11 14, তারপরে হচ্ছে 17। ভালো কথা, পেলাম। এবার পাওয়ার পর এগুলো হচ্ছে জোড়। জোড়ের বেলায় এগুলা বাদ, এগুলা বাদ, এই 2টা পাইলাম। এই 2টাকে যোগ করব, 2 দিয়ে ভাগ দিব। 13 আর 13 26, আর একে 27, 27কে 2 দিয়ে ভাগ দিলে 13.5। এই যে পেয়ে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে ধাপ বিচ্যুতির সূত্র, অনেক সময় আমাদের কাছে আসে। ধাপ বিচ্যুতি কেমনে বের করব? ইউআই এক্সআই মানে হচ্ছে মধ্যবিন্দু থেকে আনুমানিক গড়কে বাদ দিয়া তারপরে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ দিলে আমরা ধাপ বিচ্যুতি পাবো, ওই যে সূত্র লিখে রাখছি। আর এই একে কি বলে? এটাকে আনুমানিক গড় বলে, ঠিক আছে।
সূত্রটা দিয়ে দিছে। এখন আমাকে এখানে বলছে মধ্যক শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত, মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত, যেই কোনোটা চাইতে পারে আমার কাছে। মধ্যক শ্রেণী আগে বের করার জন্য আমাকে যেটা, এখানে তো অনেকগুলা শ্রেণী, কোনটা মধ্যক শ্রেণী, এরকম বক্স থাকলে মধ্যক শ্রেণী বের করব আমরা প্রথমত n/2। n/2 মানে n মানে মোট কয়টা সংখ্যা আছে, গণসংখ্যা গুণ আমরা গোনার পরে আমরা দেখব এখানে ওইটা 18, এটা 18, এটা 22, এটা 4। চলো আমরা একটু গুনে দেখি। এখানে অনেক সময় বলাই থাকে, এত নাই যেহেতু গুনতে হবে, ক্যালকুলেটরে ব্যবহার করি। আচ্ছা, কত আছে আমাদের এখানে, 4, 18, 22, 18, 4, 4, 18, 22, 18, কত হলো 62। ওকে, n/2 মানে 62/2, তাহলে 62 থেকে 60.30, তার মানে কত হলো, n মানে হচ্ছে 31। ঠিক আছে, এই 31 হচ্ছে কোথায় আছে এখন, মধ্যক শ্রেণী বা মধ্যক বের করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে, নাইলে হয় না। তার মানে এখানে আমি আরও একটা ঘর বাড়ায় আনি। হ্যাঁ, চলো, 4 ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে ধাপে ধাপে বাড়বে। 18 আর 4 হচ্ছে 22, 22 আর 22 হচ্ছে 40, 44, 44 আর 18তে হচ্ছে শেষমেশ গিয়ে 62 মিলবে। হ্যাঁ, 8 4 12 2, 4 আর 1 5, আর 1 6, এই যে 62। ঠিক আছে, তার মানে এই যে আমি পাইলাম 31, এই 31 কার মধ্যে আছে, এই ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে। নর্মালি তো এখানে তো 22 নাই, 31 নাই, তো এই যে 31 পাইলাম n/2, এই 31 হচ্ছে এই 44-এর ভিতরে 31 আছে, 22-এর ভিতরে তার 31 নেই। তাহলে এই যে 44-এর ভিতরে আছে, এই শ্রেণীটাই হচ্ছে মধ্যক শ্রেণী 51/60। তার মানে এই যে 51/60 পেয়ে গেছি। এবার যদি আমাকে বলে এই মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত, উচ্চসীমা হচ্ছে 60। যদি বলে নিম্ন সীমা কত, 51। যদি বলে এটার মধ্যমান বের করো, ওই যে শ্রেণী বের কইরা এবার এই দুইটাকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ কইরা দিব। মধ্যক বা মধ্যমান মানে হচ্ছে দুইটাকে যোগ কইরা 2 দিয়ে ভাগ দিয়ে দিব। এবার যদি বলে ক্রমযোজিত গণসংখ্যা বের করে, যে বের করছি ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা ছাড়া তো কখনোই আমি ওই মধ্যক শ্রেণী বের করতে পারবো না। তার মানে যেটাই চাইবে আমি পারবো। ঠিক আছে, আমি মোটামুটি দেখাইছি, 60টা হয়ে গেছে। আল্লাহ ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।